আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি রেডিও রুয়েট আয়োজিত আরও একটি নতুন শোতে। এবং আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের ক্যাম্পাসে 18 সিরিজ বিদায় নিতে যাচ্ছে। যাচ্ছে বললে আসলে ভুল হবে। 18 সিরিজের ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট অলরেডি দেখা গিয়েছে। কেউ কেউ হয়তো আমাদের বড় ভাই আপুরা যারা আছেন তারা হয়তো অনেকে চলে গিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি রেডিও রুয়েটে, যেহেতু সবসময় আমরা ক্যাম্পাসে সবাইকে কানেক্টেড রাখার একটা চেষ্টা করি, আমাদের অ্যালামনাই যারা আছেন তারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। তো আমাদের যারা চলে যাচ্ছেন আমাদের মধ্য থেকে, এখনও ক্যাম্পাসে যারা আছেন তাদের কাছ থেকে আমরা আজকের এই শোটাতে চেষ্টা করব ক্যাম্পাসে তাদের এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল, বা যেই সময়টাতে তারা এসেছিলেন, দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা পথ চলা। তো সেই পথ চলার সেই ইতিহাস যদি বলি, সেই ইতিহাসে আমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আমাদের সঙ্গে 4জন গেস্টও আছেন। তবে শুরুতেই আমার পরিচয় দিচ্ছি, আমি ইর্তেজানুর আলবা, এমএসসি 19 সিরিজ। শোয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আরজে হিসেবে আপনাদের সঙ্গে থাকবো, এবং আমার সঙ্গে আরেকজন আরজে থাকবেন। আমি সুমাইয়া রহমান ঐশী, MT20 সিরিজ। সুমাইয়াকে অসংখ্য ধন্যবাদ। শোয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে সে থাকবে। তো আমরা একটু গেস্টদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতেই আমার লেফট সাইডে বসা আছেন, লেফট সাইড না, প্রথম যদি লেফট সাইড থেকে বলি, প্রথমে আমাদের সঙ্গে আছেন মৃদুল হাসান অর্ণব ভাই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইপি 18 সিরিজ। পরবর্তীতে আমাদের সঙ্গে আছেন সাদিয়া আহমেদ আপু, সিভিল 18। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা সুমাইয়া, আমরা হচ্ছে বাকি দুজন গেস্টের সঙ্গে একটু পরিচিত হই। এখন আমাদের সাথে আছেন সৌমিক দাস ভাইয়া, IP1 সিরিজ। হাই এভরিওয়ান। এন্ড উশুগর ভাইয়া। হাই এভরিওয়ান। আচ্ছা, শুরুতে গেস্টদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের শোতে টাইম দেওয়ার জন্য। আমরা জানি যে ভাইরা এই সময়টায় বিশেষ করে একদম শেষ দিকে এসে খুব মানে বড় রকম একটা দৌড়াদৌড়ি থাকে, একটা মেন্টাল হ্যাসেল থাকে, আর একাডেমিক হ্যাসেল তো থাকেই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রথমে যদি একটা প্রশ্ন করতে হয়, অর্ণব ভাইয়ের কাছে যাব, যে এখন যেই সিচুয়েশনটা আর কি, মানে গত 4 বছরে আসলে সেই 1-1 থেকে শুরু করে 4-2 পর্যন্ত, মানে সেই একাডেমিক সেশনগুলো শেষ করার পরে এখন আপনি রানিং যে স্টেজে দেন, বা আজকে রাইট অ্যাট দিস মোমেন্ট আপনি যে এখানে বলতে গেলে বিদায় সিরিজ হিসেবে উপস্থিত আছেন, আপনার এখনকার অনুভূতিটা আসলে কীরকম, বা কখনো কি ভেবেছিলেন যে হুট করে সময়টা চলে গেল কিনা, বা আসলে দীর্ঘ সময় কীরকম ফিলিং? আচ্ছা, বর্তমানে তো আমরা সবাই ক্লিয়ারেন্স যোদ্ধা, ক্লিয়ারেন্স নিচ্ছে, অনেকের হয়তো হয়ে গেছে। তো ফার্স্ট ইয়ারে দেখতাম যে আমাদের সময় 1-4-এর ভাইয়েরা এভাবে ক্লিয়ারেন্সের জন্য দৌড়াদৌড়ি করতো, অথবা 1-5, 1-6, 1-7 সবাইকে এভাবে দেখছি। কখনোই ভাবি নাই যে আমরাও একদিন এভাবে দৌড়াবো। সো এখনকার ফিলিংস যেটা, সেটা আসলে টোটালি ফিল্ড উইথ ইমোশন। এই 4 বছরে যা যা করছি তা মনে আসতেছে, সাথে সাথে ফ্রেন্ডদের সাথে আরও বেশি বেশি সময় কাটাচ্ছি, আর এই মেমোরিগুলো আমাদের রিক্রিয়েট করার চেষ্টা করতেছি। অর্ণব ভাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর যে আরেকটু জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের এই শোটা যে যেখান থেকে দেখছেন, আমাদের 18 সিরিজের আশা করি তাদের জন্য যেহেতু স্পেশালি এই শোটা, আপনারা কমেন্ট করবেন শোতে, এবং আপনাদের যত অভিজ্ঞতা আছে ক্যাম্পাসের মজার অভিজ্ঞতা, কিংবা যেই জায়গাগুলো নিয়ে আপনাদের এখনও মনে পড়ে, এই শেষ বেলায় এসে যেই ঘটনাগুলো মনে করে, আপনারা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। সো এই পর্যায়ে আমাদের যে শোটি চলছে, এখানে আমরা আমাদের পরবর্তী গেস্টের কাছে চলে যাব। আমাদের সঙ্গে সাদিয়া আপু আছেন। সাদিয়া আপুর আসলে বর্তমান সময়ের এক্সপিরিয়েন্সটা কীরকম, বা আসলে এখন বিদায় বেলায় এসে কীরকম মনে হচ্ছে রুয়েট লাইফটা, একটু যদি বলতেন আপনি। যখন ক্লাস হইতো তখন তো মনে হইতো যে কবে রুয়েট লাইফ শেষ হবে, কিছুই ভাল লাগতো না। তারপর যখন ক্লিয়ারেন্স শুরু হলো, রোদের মধ্যে দৌড়াই দৌড়ে আমার সব ক্লিয়ারেন্স নেওয়া লাগলো, তখন মনে হলো যে ক্লাসরুমই ভালো ছিল, এসির মধ্যে বসে ক্লাস করতাম। এই রোদের মধ্যে ঘেমে পুড়ে আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে। এক একটা ডিপার্টমেন্টে কোনো পাওনা নেই, এটা শোনার জন্য যখন দৌড়ানো লাগছে, জিনিসটা আসলে হতাশাজনক এই যুগে এসে। আর তার থেকেও বড় কথা, যতক্ষণ পর্যন্ত না সুপারভাইজারে সাইন পাচ্ছিলাম, আমার থিসিস সুপারভাইজার আমাকে মনে হয় আমার ডিপার্টমেন্টে একদম লংগেস্ট টাইম আটকানো ছিলাম আমার স্যারের জন্য। তো যখন হচ্ছে উনি সাইন দিচ্ছিল না, তখন মনে হচ্ছিল যে অনেক বছর আমি আছি রুয়েটে। যেই আমি সাইনটা পাইলাম, সাথে সাথে মনে হলো যে টাইম শেষ, সবাই চলে গেছে, আমার ক্লাস শেষ, মানে জিনিসটা একদম অন্যরকম ছিল। আপুকে ধন্যবাদ। এই গরমের সময় আসলে এই হ্যাসেল নেওয়াটা আসলে সবার জন্য অনেক কষ্টকর। তো আমরা একটু সুমাইয়ের কাছে চলে যাই, আমাদের বাকি দুই গেস্টদের থেকে হয়তো আমরা কিছু শুনবো। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আমরা একটু সৌমিক ভাইয়ের কাছে চলে যাব। ভাই, আপনার পার্টিকুলার রাজশাহী শহরে থাকার যে এতদিনের যে এক্সপিরিয়েন্স, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ প্রশ্নটার জন্য। প্রথমত, এটা খুব বিপজ্জনক প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে, কারণ রাজশাহীর মানুষ অনেক বেশি কিউট এবং ক্ষেত্র বিশেষে তারা অনেক বেশি হেল্পফুল, বাট তারা অনেক বেশি রিল্যাক্সড। আমরা মোস্টলি আসছি অন্য ধরনের ল্যান্ডস্কেপ থেকে, কেউ ঢাকা থেকে আসছি, কেউ নারায়ণগঞ্জ থেকে আসছি, কেউ চট্টগ্রাম থেকে আসছি।
আমরা একটু হেক্টিক লাইফ দেখে অভ্যস্ত কম আর বেশি, সো আমরা কাজগুলো অনেক দ্রুত চাই সব ক্ষেত্রে। বাট রাজশাহী একটা এমন জায়গা যেখানে একটা স্বাভাবিক ব্যবসায়ী থেকে শুরু করে একটা পদস্থ কর্মকর্তা সবাই অনেক বেশি রিল্যাক্স, ওয়েদারটাই এরকম। একটু So, বেশি এখানে রিল্যাক্স। আমরা যখন একটু ইয়া করতে যাই যে একটু দ্রুত, তখন ওনারা সামহাও একটু তেড়ে বসে না। সো এইগুলা জিনিস কম বেশি থাকবেই, 5 বছরের হচ্ছে ক্যাম্পাস লাইফে এগুলা থাকবেই কম আর বেশি। সো এইগুলা ছাড়া আমার 5 বছরের 5 বা 5.5 বছর, আসলে কমায় বলা ঠিক না, পাড়ায় বলতে হবে, 5.5 বছরের রাজশাহীর যে অনুভূতি সেটা ভালো, এবং পড়াশোনা করার জন্য এই শহরটা পার্টিকুলারলি খুবই উপযুক্ত একটা জায়গা বলে আমি মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া একটু উৎস ভাই, আপনিও একটু বলেন যে রাজশাহীর যে এক্সপিরিয়েন্স, রাজশাহীতে এই 5 বছর থাকার যে এক্সপিরিয়েন্স এবং রুয়েট লাইফের এক্সপিরিয়েন্সটা একটু শুনুন। ফার্স্টে যখন রুয়েটে আসি, তো সেই ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি আমার চুয়েট বা কুয়েট বা বুয়েট বা ঢাকার যে কোনো ভার্সিটি আলটিমেটলি সবচেয়ে পরিচিত কেউ ছিল, মানে আত্মীয় ছিল ঢাকা শহরে, তারপর সিলেটে, ইনফ্যাক্ট চট্টগ্রামে বা খুলনায়, কিন্তু ছিল না রাজশাহীতে। তো আমি যখন আসি, আমার বাকিগুলো তো হয়তো সিরিয়াল যখন আমি জাস্ট ছিলাম রাজশাহীতে আসবো, কিন্তু কিছু নাই, আমি জাস্ট ফ্রিডম চাই। আমি অলওয়েজ লাইফে ফ্রিডম চাইছি, ইনফ্যাক্ট সব থেকে বেশি চাইছি ফ্রিডম। তো আমার মনে হচ্ছে রাজশাহীতে কেউ ছিল না, কিন্তু এখন যেটা টেরিবল একটা ফ্যাক্ট, যে এই সময় ফিল করতেছি যে রাজশাহীতে আত্মীয় তৈরি করে ফেলছি। মানে এখন মনে হচ্ছে আমার সবাই আত্মীয়। ইনফ্যাক্ট একটা সময় আমি ভাবতাম যে কবে রাজশাহী থেকে যাব, বাট এখন মনে হচ্ছে মানে কিছু একটা ছেড়ে যাচ্ছে, মানে সামথিং আই উইল গোনা মিস ইন মাই নেক্সট লাইফ। সো আমার কাছে মনে হয় যে রাজশাহীর এক্সপিরিয়েন্সটা বলার জন্য আমার জাস্ট কয়েকটা ওয়ার্ডই এনাফ, যে আমি অনেক মিস করব। এটাই, যেহেতু মিস করবো তার মানে এক্সপিরিয়েন্সটা কি ছিল এটা সবাই বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের সবাইকে একটু একটু হলো ইমোশনাল করে দিল ভাই। আচ্ছা এখন একটু আলো ভাইয়ের কাছে চলে আচ্ছা, যেহেতু উৎস ভাই আমাদেরকে অনেক ইমোশনাল করে দিছে, আমরা আবার একটু হচ্ছে চিল মাইন্ডে চলে আসার চেষ্টা করি। অর্ণব ভাইয়ের কাছে একটা পার্টিকুলার কোয়েশ্চেন আছে এই জায়গায়, যে আমি নিজেও আর্জেন্টিনা সাপোর্টার, অ্যান্ড আমার কাছে যতটুকু মনে আছে যে হচ্ছে 2022 সালে যখন হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে আর্জেন্টিনা, ওই রাতে আমি রুয়েটের যে কয়জন মানুষকে আর্জেন্টিনা নিয়ে সবচেয়ে বেশি ক্রেজ দেখছিলাম মানুষের মধ্যে, তার মধ্যে ইউ আর ওয়ান অফ দেম। সো মানে ওই সময়টা আপনার আসলে ফিলিং কেমন ছিল? মানে রাজশাহীতে বসে কিন্তু জিনিসটা আমরা সবাই ফিল করছি, সো আপনার কাছে কিরকম মনে হয়েছিল ওই সময়টা? আচ্ছা, ফার্স্ট অফ অল ওই রাতের যদি এক্সপিরিয়েন্স এক কথায় শেয়ার করি, তাহলে ওই তখনকার একটা গানের অনুযায়ী বলতে হবে যে ম্যাজিক ওয়াজ ট্রুলি ইন দি এয়ার। তো ওই সময় এক পার্টিকুলারলি ICMIME হচ্ছিল 2022, ঐশী জানবে, আমরা ভলেন্টিয়ার ছিলাম ওখানে, আমি ঐশী, অঞ্জন আমার বন্ধু, আমরা অনেকে ছিলাম ওখানে। তো পার্টিকুলারলি ফাইনালের দিন হচ্ছে আমরা অলমোস্ট খেলা শুরু হওয়ার মনে হয় আধা ঘন্টা আগ পর্যন্ত কাজ করছি। কাজ করছি আমরা ভাইকে টুকরো করে, আমরা বোধহয় 9টা পর্যন্ত স্যারের ইসের মধ্যে এই ইগুলা করা কি যেন বানাচ্ছিলাম মনে নাই, রাসেল স্যার রুমের মধ্যে আমরা ওই জিনিস কাজকামগুলো করছিলাম যেন তাড়াতাড়ি শেষ করে আমরা খেলা দেখতে যেতে পারি। এবং যখন আলটিমেটলি পৌঁছালাম এবং বাকি রাতের যে এক্সপিরিয়েন্সটা ছিল, মানে একদম উঁচু নিচু। ফার্স্টে ছিল একদম এরকম, সবাই লাফাচ্ছে যে ওয়ার্ল্ড কাপ জিতে গেছি, আমি বলছিলাম যে 2টা স্টার আছে তো আরেকটা স্টার সেলাই করতে হবে কালকে, দিয়ে হলো কি এমবাপ্পে গোল দেওয়া শুরু করলো, দিয়ে পুরা মাঠের অবস্থা খারাপ, সবাই কান্না কান্না অবস্থা, বড় ভাইরা দেখছি খেপে আছে খুব, বেশি কথা বলা যাবে না, বেশি করা যাবে না, সবাইকে চুপাই দিচ্ছে থাম থাম খেলাটা দেখতে দে। এর মধ্যে তারপরে যখন মেসি যখন শোধটা দিল, আমার মনে আছে এখন, আমার বন্ধু অঞ্জন অলমোস্ট মনে হলো যে কেঁদে আমাকে জড়ায় ধরলো, এরকম একটা অবস্থা। দিয়ে এই তো লাস্টলি যখন জিতে গেল, তারপরে সারাদিন যে র্যালিটা হয়েছে, সারা রাত যে র্যালিটা হয়েছে ক্যাম্পাসের ভিতরে, ক্যাম্পাসের বাইরে, তালেমারিতে, ওই যে বললাম যে ম্যাজিক ওয়াজ ট্রুলি ইন দি এয়ার। ওই ফার্স্ট দিন সেলিম হলে যে দেখছিলাম সৌদি আরবের কাছে হেরে গেছে, ওই দুঃখটা যেভাবে শুরু হয়েছিল মনে হয়েছিল যে এবার হয়তো কিছুই হবে না, বাট ভার্সিটি লাইফে থাকা অবস্থায় একটা ওয়ার্ল্ড কাপ পাওয়া অবস্থায় একটাই যে হচ্ছে আর্জেন্টিনা জিতছে, এটা হচ্ছে আমাদের জন্য, আমরা মনে করি আমরা অনেক বেশি লাকি একটা সিরিজ। এই জন্য অর্ণব ভাইকে অনেক ধন্যবাদ। আমি নিজে একটু নস্টালজিক হয়ে গেছিলাম, কারণ আমি ওই সময় নিজে তালাইমারিতে ছিলাম। সো মানে ওইটা আসলে মানে ইনসেইন একটা ফিলিংস আসলে বলতে গেলে। তো একটু হচ্ছে আবার সাদিয়াপুর কাছে যাব। তো সাদিয়াপুর কাছে একটু শুনবো যে হচ্ছে মানে সবসময় আপুদের ডিপার্টমেন্টকে একটা রয়্যাল ডিপার্টমেন্ট বলা হয়, ঠিক আছে? মানে এই যে রয়্যালটা বলা হয়, এইটা আপুর পারসেপশন থেকে কি মনে হয়, হোয়াই রয়্যাল? বা আপনাদের আসলে ক্লাসের ওই এনভায়রনমেন্টটা কীরকম? আপনারাও কি আসলে ওই রয়্যাল ভাইবটা নিয়ে থাকেন কিনা? মানে এক্সপিরিয়েন্সটা আসলে কীরকম?
ডিপার্টমেন্ট রয়্যাল হইতে পারে, বাট স্টুডেন্ট সবাই কামলা। আমাদের দিনরাত ল্যাব রিপোর্ট লেখা লাগে, ল্যাব রিপোর্ট ছাড়া জীবন আমরা পড়াশোনা করার টাইম পাই না। সিটিতে রেজাল্ট খারাপ হয়ে যায় কারণ আমরা ল্যাব রিপোর্ট লিখি, ল্যাব রিপোর্ট জমা দেওয়ার জন্য। সিটি ইম্পর্টেন্ট হওয়া উচিত, যে নাম্বারটা আমাদের পরীক্ষায় যোগ হবে, কিন্তু আমরা জানি যে আমাদের স্যার এটা কনসিডার করবে না, তো আমাদের আগে ল্যাব রিপোর্টই কমপ্লিট করতে হবে, সেটা যত পেজেরই হোক না কেন। তারপর ক্লিয়ারেন্সের টাইমে তোদের যখন টাইম আসবে বুঝবি যে কতটা রয়্যাল আমার ডিপার্টমেন্ট। অনেক রয়্যাল আমার ডিপার্টমেন্ট। সব জায়গায় যে একটা সাইন নিলেই হয়ে যায়, আমার ডিপার্টমেন্টে যে তোর প্রত্যেকটা ল্যাবে যে তোর নেওয়া লাগবে, সেটা শুধু আমি ভাবছিলাম আমার। পরে দেখে যে সব ডিপার্টমেন্টেরই সেম কাহিনী। দেখি আমার যত অন্যান্য ডিপার্টমেন্টের পরিচিত ফ্রেন্ডরা এসে বলে যে ভাই এই ভাইটা কে, আমাকে একটু দেখাই দে। অ্যান্ড আমাকে জিজ্ঞেস করতো, কারণ আমার টিচার আমাকে একদম মে মাসের 30 তারিখ পর্যন্ত রেখে দিছে। আমি সবসময় SM ল্যাবে অ্যাভেলেবেল ছিলাম মানুষকে, টিচারকে কোন ভাইকে এটা পরিচয় করে দেওয়ার জন্য। আমি দেখতাম যে সবাই এসে দেখি সাদিয়াকে আগে খুঁজতেছে, কেন সাদিয়া চিনাই দিবে যে কোন স্যার কোনটা। অনেকেই তো স্যারের চেহারা চেনে না, এই স্যার কোনটা, এই ভাই কোনটা। সব আমাকে ওই ফ্রেন্ড এসে বলছে যে সাদিয়াক যে বললেই হবে, তুমি কি সাদিয়া? বলছে হ্যাঁ। এরকম ছিল আমার সিচুয়েশন ল্যাবে। আর রয়্যাল ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি মুখেই, রয়্যাল ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি খালি মুখেই। কারণ রয়্যাল ডিপার্টমেন্ট বলার পরে আমার মনে হলো সৌমিক ভাইয়ের একটু ইগোতে লাগলো, কিছু একটু বলতে চাই মনে হয়। একটু ভাই যদি বলেন। আমি একটা জিনিস বলবো খালি, আমার যেটা কষ্ট লাগছে সেটা হচ্ছে আমাদের ক্রেস্টটা, যেটা আমাদের গ্র্যাজুয়েশন ক্রেস্টটা দিছে, সেটা রয়্যাল ডিপার্টমেন্টের মতো ছিল না। এই জিনিসটা যদি একটু স্যাররা নেক্সট টাইম থেকে কনসিডার করে আমার 19 এর জুনিয়রদের প্রতি, 20 জুনিয়রদের প্রতি, তাহলে আমি খুব খুশি হব। চা বিরতিতে গিয়েও কারো আসলে চা শেষ হয় নাই, সো আমাদেরকে চা নিয়েই আবার আসতে হয়েছে। এনিওয়েজ, সৌমিক ভাই মনে হয় কিছু একটা বলতে চাইছিলেন রয়্যালটি বা এই টার্মটা নিয়ে, একটু সৌমিক ভাইয়ের কাছে শুনবো আমরা। দুই হাতে দুইটা জিনিস নিয়ে হ্যান্ডেল করা ডিফিকাল্ট, তারপরেও করতেছি আর কি। যাই হোক, রুয়েট ক্যাম্পাসে 180 জনের ডিপার্টমেন্ট আছে 4টা। তো মোটা ব্যাগে এর মধ্যে দিয়ে 2টা ডিপার্টমেন্ট আছে যারা নিজেদেরকে রয়্যাল ডিপার্টমেন্ট বলে ক্ষেত্র বিশেষে দাবি করে থাকে। কোনো ডিপার্টমেন্টকে আমি স্পেসিফিক্যালি কিছু বলবো না, আমি পার্টিকুলারলি রয়্যাল বা রয়্যালটি এই যে কনসেপ্টটা বা ওয়ার্ডটা, এটা নিয়ে দুটো কথা বলবো। সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ব্রিটেনের রয়্যাল পরিবার আছে, আরো অনেক দেশেই রয়্যাল পরিবার বা রাজকীয় পরিবার এগুলা ছিল। রয়্যাল বেঙ্গল টাইগার একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। পাশাপাশি এই যে ব্রিটেনের রাজ পরিবার বা অন্যান্য যেখানে রয়্যালটি ছিল, এরা এখন সবাই সেরিমোনিয়াল পজিশনে আছে, কেউ আসলে শাসক হিসেবে নাই। সো সবাই তারাও এন্ডেঞ্জার্ড স্পিসিসই আর কি। সো রয়্যালটি বা রয়্যালনেস ইজ সামথিং দ্যাট ইজ অ্যাবাউট টু গো extinct very soon, or you can say it is already extinct. So we have to think at least twice before claiming that we hail from something royal or we are royalty. So that's something. Thank you. থ্যাংক ইউ সৌমিক ভাইকে এত জ্বালাময়ী একটা বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, এখন একটু আমরা উঁচু ভাইয়ের কাছে চলে যাব। ভাই, রুয়েট লাইফে এমন কোনো কাহিনী যেটা আপনাকে খুবই কষ্ট দেয় এবং আপনি ভুলে যেতে চান ওই ঘটনাটাকে? ভুলে যেতে চাই এরকম একটি কাহিনী আছে, যেটা হচ্ছে আমার ফ্রেন্ড ছিল তানভীর ফুয়াদ রুমি, মেকানিক্যাল 18। তো আমরা সবাই মোটামুটি তাকে চিনি। আর আমার মনে হয় যে বিদায় বেলা তাকে একবার স্মরণ করা উচিত, কারণ সেই যাত্রা পথে অনেকদিন আমাদের সাথে ছিল। তো সেই দিনটা ছিল, মনে পড়ে যে দুপুর 1টার দিকে আমি ঘুমাচ্ছিলাম ক্লাস থেকে এসে। ওই সময় হচ্ছে আমাকে ফ্রেন্ড সামি, ফাহিম আর জুবাইর রহমান অনেক ডেকে উপরতলায় যেতে বলে। তো গিয়ে যে সিচুয়েশনটা দেখছি সেটা আমার ভুলে যাওয়ার মানে উচিত বা ভুলে যেতে চাই সবসময়। রুয়েট লাইফটা ইট কুড বি বেটার উইদাউট দিস, আর অনেক ভালো হইতো। একটা কাটাই যে চাঁদের যেরকম কলঙ্ক থাকে, এরকম একটা দাগ, এটা চাই ভুলে যেতে। আর একই সঙ্গে আমি মনে করি যে রুয়েটের অ্যাটমসফিয়ার যেটা একটু কাইন্ড অফ ডিমোটিভেটিং, আর আমি চাই যে এটা যাতে চেঞ্জ হয়। আর রিসেন্টলি CSE 2 একজন আবার মানে সুইসাইড করছে। তো আমি চাই যে অ্যাকচুয়ালি রুয়েটে আরেকটু মানে রিফ্রেশিং বা চার্মিং অ্যাটমসফিয়ার আসুক, সবাই একাডেমিক্যালি ফ্রাস্ট্রেটেড এইসব ব্যাপার যাতে না আসে, সবাই যথেষ্ট মানে উৎফুল্ল থাকতে পারে এবং কালচারাল এনভায়রনমেন্ট আরেকটু বাড়ুক এবং ডিবেট বা এই টাইপের মননশীল মানে ব্যাপার স্যাপার আরেকটু বাড়ুক, এটুকু আশা। এবং আবারও বলতে চাই, আমি ভুলে যেতে চাই যে এই টাইপের মানে আমার ফ্রেন্ডের যে ইনসিডেন্টটা ছিল, এই টাইপের ইনসিডেন্টকে আমি ভুলে যেতে চাই এবং চাই যাতে রুয়েটে এরকম কিছু না হোক।
আচ্ছা, যেহেতু হচ্ছে কালচারাল পার্টের একটা কথা আসলো, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের এই মজলিসটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা হচ্ছে সাদিয়া আপু। সো সাদিয়া আপুর কাছে প্রশ্নটা হচ্ছে এরকম, আমার কাছে মনে হয় সাদিয়া আপুর কাছে খুব প্রেডিক্টেড প্রশ্ন এটা, যে কোনো জায়গায় বসলে মানে রিগার্ডিং রুয়েট, যে রুয়েট আমরা জানি যে হচ্ছে দেখা যায় যে আমাদের কালচারাল প্রোগ্রাম বা এই জিনিসগুলো হয়তো রিসেন্টলি বেশ বড় একটা রিভলিউশনই বলতে হবে চলছে, বাট আপনি যখন শুরু থেকে বা যে কোনো নাইট বলি কিনা বা হচ্ছে এখন যে ফ্ল্যাশ মবগুলো হচ্ছে, তখন যখন দেখা যেত, এবং আমরা কিন্তু দেখি আপু যে যখন আমরা পার্টিসিপেশনের জন্য মানুষ খুঁজি পাওয়া যায় না, তো সেই সময়গুলোর স্ট্রাগলগুলো কীরকম ছিল? হয়তো একটা গ্রুপ ড্যান্স করতে হবে বা এইরকম জায়গাগুলোতে রিহার্সাল করার সময় আপনি কোনো মানে ডিফিকাল্টিস ফেস করতেন কিনা? রুয়েটের অডিটোরিয়ামের স্টেজে ফার্স্ট ওঠা আমার সিভিল নাইটের মাধ্যমে। আমার সেবারও নাচ দেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট সিভিলে অ্যাকচুয়ালি নাচের মেয়ে পাওয়া যাচ্ছিল না তখন। সিনিয়র জুনিয়র, আমি তো মোস্ট জুনিয়র ছিলাম তখন, আমার সিরিজ থেকে শুরু করে একদম সিনিয়র পর্যন্ত মানে নাচ করার মতো মেয়ে নাই। একটা আপু নাচ ছিল, মন আপু, বাট ওনার নাচের সাথে আমার নাচটা যাচ্ছিল না, মানে জেনারেটটা মিলছিল না। তো তখন আমার ওই বছর নাচ দেওয়া হয়নি, আমি গান দিছিলাম। এবং রুয়েটে একটা জিনিস খুব কমন, তোর গান যতই ভালো হোক মানুষ তো স্ট্রেস থেকে নামাই দিবে। তারা গান শুনতে রাজিই না, গান শুনবেই না, গান আসবে হয় স্টেজ থেকে বের হয়ে যাবে, নয়তো কাশেম কাশেম বলে স্টেজ থেকে নামাই দিবে। তারা একটা জিনিসই দেখতে চায়, সেটা হচ্ছে কি নাচ, এবং যে সে নাচ না। কাপল নাচ যতই বোরিং হোক তাতেই তারা খুশি, আর ঝাঁকানাকা নাচ, এই দুইটা নাচে হচ্ছে রুয়েটের পোলাপান খুব ইন্টারেস্টেড। আর ফ্ল্যাশ মব যেটা হলো, আমরা তো করোনার মধ্যে একটা বছর গ্যাপ পাইছি, তো করোনার পরপরে যখন 16 আনা হলো তখন অ্যাকচুয়ালি মানুষ খুঁজতে কষ্ট হয়নি। এটা একটা ওই টাইমের শকিং ব্যাপার ছিল যে 17 সিরিজ তখন ফ্ল্যাশ মব করে নাই, বাট 18 বল, 20 বল, 19 বল, আমি দেখছি পার্টিসিপেশন অনেক ছিল 16 আনার টাইমে। আর আমার মনে হয় ভার্সিটি লাইফে আমি 3টা অনুষ্ঠান পাইলাম, 16 আনা, 17 সংক্রান্তি, আর আমার নিজের যেটা ঐত্রিক 18। 16 আনা বেস্ট ছিল। ওটাতে হয়তো কনসার্ট ছিল না, বাট ওটার যে কালচারাল নাইট ছিল, অ্যাকস্টিক নাইট ছিল, বা হলেরও যে প্রোগ্রামগুলো আমি অ্যাটেন্ড করছি মেয়েদের, সবগুলোই এত জোশ ছিল, মানে আমার মনে হয়েছে ওটা আমার লাইফের বেস্ট প্রোগ্রাম। আর তারপরেরগুলোও ছিল ভালো মোটামুটি এই। আর আমার পার্সোনালি যেটা, আমি নাচের পর যখনই স্টেজ থেকে নামি, যখন সবাই এসে আমাকে বলতো যে আপু আপনার নাচ ভালো লাগছে, উঠে আসতো আমার সাথে ছবি তুলতে, এই জিনিসগুলো আমি অনেক এনজয় করছি, এগুলো আমি খুব মিস করব। আপু এইটার মানে কারণটা বুঝলাম না, সিভিলে এত আপু এত মেয়ে, তার মধ্যে আপনি নাচের মেয়ে পাচ্ছেন না, পান নাই? ওই বছর পাই নাই, আমি যখন প্রথম বছর মানে 2019-এ, তারপর এই যে করোনার পর অনুষ্ঠানগুলো হলো, জুনিয়রদের মধ্যে তো মানে নাচের মানুষের অভাব নাই, ছেলে মেয়ে সব খুব ভাল লাগে এখন। এই জন্য দেখা যায় যে প্রোগ্রামগুলো অনেক সুন্দর হয় এখন, আগের মতো বোরিং হয় না। যাক, আপুর কাছে যেহেতু শুনছিলাম যে আসলে কালচারাল প্রোগ্রামগুলো সুন্দর হয়, তবে আসলে এই কালচারাল প্রোগ্রামগুলো সুন্দর হওয়ার জন্য কিন্তু মানে শুরু থেকে আসলে ক্লাসের বন্ডিংটা একটা বড় ম্যাটার করে আমাদের, কারণ দিন শেষে নাইটটা তো ডিপার্টমেন্টাল মানুষকে নিয়ে নামাতে হয়। সো সেই জায়গা থেকে হচ্ছে একটু অর্ণব ভাইয়ের কাছে যাব, যে অর্ণব ভাইয়ের ক্লাসের কি কোনো মজার এক্সপিরিয়েন্স আছে কিনা, বা এটা এখন মনে পড়ছে এরকম কিছু? আচ্ছা, ক্লাসের যদি পার্টিকুলারলি বলতে চাই যে ক্লাস টাইমে কি হইতো বা ক্লাসের ব্রেকে কি হইতো, তাহলে পার্টিকুলার কোনো কাহিনী বলবো না, বাট আমাদের রেগুলার রুটিন বলবো যে আমাদের ক্লাসরুমে অ্যাডমিন বিল্ডিংয়ে 305 বা 307-এ কী কী কাহিনী হইতো। যেমন আমরা প্রতিটা পিরিয়ডের মাঝখানে, স্যার তো এরকম 5 মিনিট আগে চলে যায়, অথবা স্যার যাওয়ার পরে তো 10-15 মিনিট পরে টিচার আসেন, তো আমরা করতাম, আমরা সবাই ওই বেলকনিতে দাঁড়ায় থাকতাম, একজন দুইজন যাইতে 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 একসাথে দেখা যেত একটা গোল একটা আখড়া হয়ে গেছে। এবং আমাদের মনে থাকতো না যে ক্লাস কখন শুরু হবে, না স্যার আসবে না কী করবে। আমি ওর সিআর ছিলাম, একটু পর আমাকে কোথায় দেবো, এই ম্যাডামকে ফোন দে, এই স্যারকে ফোন দে, আসবে নাকি আজকে। না আসলে ক্লাসে যাই একটা অ্যানাউন্স দিতাম, সবাই একদম চিল্লাপাল্লা শুরু, আবার ওই বেলকনিতে যাই সব কিছু শুরু করে দিতাম। তাছাড়া পার্টিকুলারলি যদি আরও এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, ক্লাসরুমের ভিতরে আমরা খুবই মজার একটা সময় কাটাইছি এক সময়, যখন আমরা ক্লাসের মধ্যে পিছন দিকের বেঞ্চে বসে মিনি মিলিশিয়া খেলতাম। মিনি মিলিশিয়া গেমের সাথে মনে হয় আমরা অনেকেই পরিচিত আছি, অনেক আগের গেম যদিও, বাট জিনিসটা মাঝখানে খুবই বেশি শুরু হয়েছিল, 1 মাস মতো আমরা এরকম খেলতাম। কী করতাম, স্যারদের কাছে পিছনে বসতাম, যখন টিচার আসবে না আর কি, আসলেও অনেক সময় খেলতাম, সেটা তো এখানে বলা যাবে না, যাই হোক। তো এক একজনের কী নাম, একজন হচ্ছে হটস্পট অন করে দিল, সবাই কানেক্টেড হয়ে গেল, খেলা শুরু। এক একজনের কী নাম, কারো নাম তোর আব্বা, কারো নাম হচ্ছে ইয়োর ফাদার, কারো নাম হচ্ছে তোমার পাপা, এইরকম টাইপের এক একটা মজার মজার নাম দিয়ে সবাই খেলতাম, এলিমিনেট হইতো। যাই হোক, এই টাইপের জিনিসগুলো খুবই বেশি মনে থাকবে, অনেক কথা।
ক্লাসের মধ্যে আছে যেগুলো শেয়ার করতে গেলে হয়তো 20-25টা এপিসোড লাগবে, পরেও কখনো হয়তো শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। ভাইকে অনেক ধন্যবাদ। সবাই আমরা দেখছি গল্পে আড্ডায় 18, আমার সাথে আমাদের 4জন গেস্ট আছেন। যে যেখান থেকে দেখছেন আবারও বলছি, আপনারা কিন্তু আপনাদের সবার যে এক্সপিরিয়েন্সগুলো আছে, ভাইরা কিন্তু আপুরা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছেন। সো আমরা তাদের কাছ থেকেও শুনছি এবং আরও বেশি আমাদের ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো জানান। তো এ পর্যায়ে আমরা আবার একটু সুমাইয়ের কাছে চলে যাব, দেখি ভাইরা কি বলেন। ভাই আপনার কাছে, সমীক ভাইয়ের কাছে একটা প্রশ্ন, মানে আপনার আসার পর রুয়েট আর এখনকার রুয়েটের মধ্যবর্তী যে মানে পার্থক্যগুলো, এইটার একটা পর্যায়ে ছোট করে যদি আপনি বলতেন। থ্যাংক ইউ। আমি আসার পরবর্তী রুয়েট বলতে 18 সিরিজ ক্লাস শুরু করছে 2019 সালের ফেব্রুয়ারি মাসে, আর আমরা অলমোস্ট এই বছরের এপ্রিল মে বা মার্চের দিকে আমাদের যাবতীয় কর্মকাণ্ড বিভিন্ন ডিপার্টমেন্ট শেষ করলো। তো যখন আমি আসছিলাম তখন রুয়েট ক্যাম্পাস অতটা ফেস্টিভ ছিল না। বর্তমানে আমাদের জুনিয়ররা আসার পরে, বিশেষ করে আমি যেটা খেয়াল করছি আমাদের 19 সিরিজ আসার পরে, এবং আমি এটা হচ্ছে করব, এখানে 19 সিরিজের একজন আর যে আছে আমাদের সাথে, তো আমি ওকে একটু গর্ব দিব আর কি। কারণ হচ্ছে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, জানি না 17 সিরিজের কাছে বা 16 সিরিজের কাছে 17 বা 17-র কাছে 18 আমরা জুনিয়র হিসাবে কেমন ছিলাম, বাট আমি প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিতে পারবো খাতা কলমে যে 19 সিরিজ থেকে বেস্ট জুনিয়র ব্যাচ হওয়া সম্ভব না, রুয়েট ক্যাম্পাসের পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে 19 সিরিজ আসার পরে, এবং আরেকটা কারণ 19 সিরিজ হচ্ছে একটা এমন ব্যাচ যার পরে রুয়েট ক্যাম্পাসে একটা বিপ্লব, মানে বাংলাদেশে বিপ্লব হয়ে গেছে। মানে 19 সিরিজের পরে সব হাফ সিলেবাস, বিনা এইচএসসি পরীক্ষার সিলেবাস ক্যাম্পাসে ব্যাচ ঢোকা শুরু করছে। সো লাস্ট প্রপার ব্যাচ হচ্ছে 19 সিরিজ আমার কাছে। আমার জুনিয়রদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ এদিক দিয়ে। এবং 19 আসার পরে ক্যাম্পাসে যেটা কম্পিটিশনের আমেজ, গ্লোবাল লেভেলের, ন্যাশনাল লেভেলের কম্পিটিশনে পার্টিসিপেট করা, সেই গাটসটা দেখানো, ক্যাম্পাসে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল করা, যেটার পারমিশন নিতে হয়তো বা আমাদের সিনিয়রদের 16, 17, 15 সিনিয়রদের ঘাম ছুটে গেছে, বাট 19-এর যারা জুনিয়র ছিল এরা সামহাও আমাদেরকে পুশ দিয়ে বিভিন্ন পারমিশন ম্যানেজ করানো, ভাই প্রোগ্রাম হবে, কেন হবে না, বিভিন্ন রকমের পার্টি, এটা ওটা সেটা। বিশেষ করে আমার এখানে বন্ধু আছে উৎসব, ও ভালো বলতে পারবে যে আমরা আসলে কত বেশি ফেস্টিভ টাইপের, বিশেষ করে অনুরণনের যেগুলো প্রোগ্রাম, কোয়ালিটিফুল যে প্রোগ্রামগুলো, ট্রুলি কোয়ালিটিফুল প্রোগ্রামগুলো, এগুলো করা পসিবল হয়েছে, এগুলো ভাবা যেত না রুয়েট ক্যাম্পাসে যখন আমরা ঢুকছিলাম। আমাদের সিনিয়ররা 16-15 সিরিজের সিনিয়ররা বলতো যে এগুলা রুয়েট ক্যাম্পাসে হয় না। আমি পার্শ্ববর্তী ক্যাম্পাসের মার্কেটিং করতে চাই না, সো আমি ক্যাম্পাসের নাম নিব না, বাট আমরা আমাদের প্রোগ্রামের ক্ষুধা মিটাইতে বিভিন্ন সময় সন্ধ্যাবেলায় ওই ক্যাম্পাসে যাইতাম। ওই ক্যাম্পাসে বিয়ে বাড়ি অলওয়েজ লেগেই থাকে আর কি, বিভিন্ন ডিপার্টমেন্টে ফ্রম টাইম টু টাইম। বাট হ্যাঁ, আমি বলবো যে যখন আমি আসছিলাম তখন আমার ক্যাম্পাসটা একটু নিরানন্দ ছিল, একটু ফ্যাকাশে ছিল, বাট বর্তমানে আমি যে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছি সেই ক্যাম্পাসটা অনেক বেশি রঙিন, অনেক বেশি ফেস্টিভ। এবং হ্যাঁ, কিছু খারাপ এক্সপিরিয়েন্স ক্যাম্পাসে আস্তে আস্তে শুরু হয়েছে, যেটা একটু আগে উৎস বললো, হবে খারাপ ভালো দিয়েই তো সবকিছু। বাট হ্যাঁ, আমার ক্যাম্পাসটা অনেক বেশি রঙিন হয়েছে, অনেক বেশি ফেস্টিভ হয়েছে, এবং অনেক বেশি আরো আমার ক্যাম্পাসের যেটা গ্লোবাল রিচ, আমাদের ব্যাচের মাধ্যমে এবং আমাদের জুনিয়রদের মাধ্যমে মানুষজন নিউক্লিয়ার সাবমেরিনে করে কোথায় চলে যাচ্ছে সেটাও আমার জুনিয়র ব্যাচ, ঠিক আছে। সো হ্যাঁ, আমার ক্যাম্পাসের এখন অনেক রকমের রঙিন জিনিস চলে আসছে। সো আমি অনেক ভালো একটা ক্যাম্পাস থেকে যাচ্ছি তুলনামূলক আমি যে ক্যাম্পাসে আসছিলাম। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। ভাই ভাই আরেক আর যেহেতু 20 ছিল, ঠিক আছে, 20 সম্পর্কে কিছু বলবেন না? 19 শুরু করার পরে 20 ওই ধারাটা ভাইকে বলতে দেন। এখন 20 সম্পর্কে বিশেষ কিছু বলবো না, কারণ হচ্ছে আমি অলরেডি 19 সম্পর্কে এমন কিছু বলে ফেলছি যে এখন প্রায় 22 পর্যন্ত সব ব্যাচই বা 23ও একটু কষ্টই পাবে আর কি কথাটা শুনে। বাট হ্যাঁ, এই কথাটা বাস্তব, এটা বেসিক কথা, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। প্রপার ব্যাচ, লাস্ট ব্যাচ এটা 19ই। এর পরবর্তীতে সিলেবাস যেটা, সেটা তো শিক্ষামন্ত্রী দেখবে, ঠিক আছে। আর 20 সম্পর্কে বলবো, আমার 20 ব্যাচটা অনেক কাছের একটা ব্যাচ, সবাইকে চিনি না অবভিয়াসলি, অনেক কম মানুষ চিনি আমি 20-তে।
21 আর 22 তো আসলে কাউকে চিনি না। তো 20 সাথে যে পরিমাণ কাজ করছি, 20 যে পরিমাণ এনথুজিয়াজম দেখছি, এবং মানে অকপটে অনেক কিছু, মানে জুনিয়র ব্যাচ গুলা কি 19 এর পরে এরা হচ্ছে একটু মানে লাজ লজ্জা কম আর কি এগুলা, ঠিক আছে। 19ও অনেক কথা বলার আগে চিন্তা ভাবনা করে যে কারে বলতেছি, কি বলতেছি, স্যারের সামনে বলতেছি, ভাইয়ের সামনে বলতেছি, ভাই আমার কয় ব্যাচ সিনিয়র। আমরাও চিন্তা করতাম যে কোথাও গিয়ে বলার আগে যে আমারে মানে এরকমই ভয় পাইতাম, বাঘের মতো খায়াল আইলো কিনা একটু পরে, ঠিক আছে। কিন্তু 20 দেখতেছি তারা অনেক বেশি সাবলীল কথা বলার ক্ষেত্রে, অনেক বেশি তারা মানে যেটা আমরা বলি রিয়েল 20 থেকে, তাদের মধ্যে এই জিনিসটা অনেক ভালো, তাদের সাহস আছে, তাদের ক্যাম্পাসে প্রোগ্রাম করার সাহস আছে, তাদের অনেক কিছু করারই সাহস আছে, ঠিক আছে। এবং লিডারশিপ পজিশনে গিয়ে অনেক কিছু মেনটেন করার এবং নিজের হাতে সেই জিনিসগুলা নিয়ে মেনটেন করারও সাহস আছে। সো 20 কে এই দিক দিয়ে সাধুবাদ জানাই। 20 অনেক পাওয়ারফুল একটা সিরিজ, এবং তারা হচ্ছে 20 করোনাকালীন সিরিজ আর কি। সো হ্যাঁ, সেই দিক দিয়েও তারা অনেক বেশি আর কি পাওয়ারফুল, কারণ তারা হচ্ছে করোনা পার করে ক্যাম্পাসে ঢুকছে, কোভিড পার করে ক্যাম্পাসে ঢুকছে, কোভিড 20 আর কি। যাই হোক, হোয়াট এভার, থ্যাংক ইউ সো মাচ। হাইলি ডিসএগ্রি উইথ সিলেবাস, ঠিক আছে, ফুল সিলেবাস আমরা পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু উঁচু ভাইয়ের কাছে চলে যাব। আচ্ছা, এখন আমরা চলে যাব উঁচু ভাইয়ের কাছে। ভাই, আপনার হল লাইফের এক্সপিরিয়েন্সটা কেমন? যদিও হল লাইফ এক্সপিরিয়েন্স অনেক ভাস্ট, একটু আমাদের যদি শেয়ার করতেন। হল লাইফের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি একটা উপন্যাসের মতো, যেটা কয়েকটা পাতা যদি আমি বলি এটা খুবই শর্ট হয়ে যায়। তারপর মানে কিছু মেমোরিজ, যেমন আমার কাছে মনে হয় যে একটা খুবই পার্টিকুলার স্টেটমেন্ট যে হলে কখনো কেউ ডিপ্রেস চলে গেল এক সময়। আমাদের অ্যাকচুয়ালি অনেক সুন্দর কিছু মোমেন্ট ছিল, আমরা রাতের বেলা একসাথে তালাইমারি যাইতাম সুমন ভাইয়ের টঙে। ইনফ্যাক্ট সুমন ভাইয়ের টঙে আমাকে মনে আছে যে এখন সামিয়া আপুরা ওই সময় থাকতো, সামিয়া আপু, তারপর হচ্ছে সামিয়া নিথি আপু, ইটি 16 এর। তো নিথি আপুরা মানে ওই সময় অনেক সুন্দর ইন্টারেকশন ছিল। তো আমাদেরকে বলা যায় পরিচয় পর্ব নিত তারা, যে আপুদের হাতে পরিচয় পর্ব নেওয়ার যে ফেজ, এটাও পাইছি ক্যাম্পাস লাইফে। তো এটা হচ্ছে হল লাইফের সুবাদে, হল লাইফের কিছু কানেকশন থেকেই তাদেরকে পাইছি। আর বলা যায় যে হল লাইফে আরেকটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে খেলাধুলা, মানে আমরা যে কোনো সময় খেলতে পারি, যে হলের মধ্যে ক্রিকেট খেলা বা ফুটবল। এই যে কয়েকদিন আগে বিদায় হইলো, ওই সময় ক্রিকেট খেলছি। তো দেখলাম যে মানে আলটিমেটলি খেলাধুলা জিনিসটা মন অনেক ভালো রাখে। হ্যাঁ হ্যাঁ, সেলিম হলে আরো বেশি খেলাধুলা চলে। তো অ্যাকচুয়ালি খেলাধুলার হল সেলিম হল, মানুষগুলো যারা থাকে তারা খেলাধুলা করতে অনেক পছন্দ করে। সো আরেকটা ইস্যু যে হলে থাকলে আমরা যে ওই যে সময় হচ্ছে মানে পরিচয় পর্বের পার্টটা ছিল অনেক ফানি। এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকে অনেক ভাবে দেখে, আমরা কিন্তু কখনো র্যাগ বলি না এটাকে, রুয়েটে কখনোই র্যাগ নাই, কারণ র্যাগিং এর যে নেগেটিভ সাইড গুলা এটা আশা করি কেউ পায় না এখানে, এবং কেউ বলতে পারবে না যে নেগেটিভ কিছু পাইছে। জাস্ট বড় ভাইদের সাথে পরিচয় পর্ব, এবং পরিচয় পর্ব পার্টটাকে যতটা সম্ভব ফানি করা যায়, এবং যাতে 4 বছর পর বিদায়ের সময় যাতে মনে রাখা যায়, এরকম টাইপের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করাই পরিচয় পর্বের লক্ষ্য। যে ওই সময় 4 বছর পরে যখন ব্যাক করতেছে, আমার এখনো মনে পড়ছে ফার্স্ট দিন জিয়া হলের 225 নম্বর রুমে আমার সাথে কি হয়েছিল। এই পার্টটা জাস্ট মনে করতে পারছি, তার মানে অবশ্যই এটা কখনো নেগেটিভ কোনো কিছু ছিল না, এটা আমার জন্য অনেক পজিটিভ ছিল। ইনফ্যাক্ট রুয়েটের কালচারটা অন্য ভার্সিটির থেকে এখানে ডিফারেন্ট, যেখানে কখনোই মানে মস্তিষ্কে রাখার মতো কোনো ফ্যাক্টর দেওয়া হয় না, জাস্ট রিফ্রেশিং ফ্যাক্টর থাকে। তো হল লাইফের মধ্যে পরিচয় পর্বের মেমোরিটা খুবই ইম্পর্টেন্ট। আর আমার বন্ধু সৌমিক একটু আগে বলছিল যে 19 সবচেয়ে ক্লোজ, তো অ্যাকচুয়ালি আমি ওর সাথে একদমই একমত, মানে একদমই সহমত। আমি 19 এর মতো আসলে কখনোই কাউকে পাবো না। আর 19 ওদের সামনে আছে দেখে বলতেছি না যে 19 এর আর যে আলবা আছে আর আমাদের এইচওবি প্রিয়ন্তি, তো এরকম কোনো ইস্যু না যে তারা আমার কাছে আছে দেখে বলতেছি। অ্যাকচুয়ালি 19 এর সাথে কাজ করে আমার মনে হয়েছে যে তারা অ্যাকচুয়ালি এদের থেকে বেস্ট জুনিয়র কখনোই হতে পারে না কেউই। আর বাকিদের সাথে একটু জেনারেশন গ্যাপ আছে, 20 বা 21। সো 19টাই লাস্ট আমাদের জেনারেশনের টাইপের, যে তারা বুঝে পরিচয় পর্বের ফ্যাক্টর গুলা, বা তারা আমাদেরকে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারে। বাট এরপর থেকে জিনিসগুলো একটু ডিফারেন্ট। তো তারপর আবার 2021 এ অনেক ক্লোজ জুনিয়র আছে, তারা কখনোই হতাশ হবে না, তোমরা অনেক ক্লোজ। বাট ওই যে একটু গ্যাপ আছে, সো চাবো যাতে হচ্ছে সব ধরনের সব গ্যাপ রিমুভ হোক, আর আমরা হল লাইফ আরো বেশি এনজয় করি সবাই নেক্সট জেনারেশন থেকে। এটুকুই বলার আছে।
থ্যাংক ইউ। আচ্ছা, আমরা উৎস ভাইয়ের কাছ থেকে যেমন শুনলাম যে হল লাইফের এক্সপিরিয়েন্স সম্পর্কে, আপুর কাছ থেকে জানবো হল লাইফে না থাকার এক্সপিরিয়েন্স সম্পর্কে, বাসায় থাকার যে সকল সুযোগ সুবিধা কি এগুলো সম্পর্কে একটু আপুর কাছ থেকে জেনে নেব। আমার হলে থাকার প্রথম রিজন ছিল যখন আমি আসছিলাম ফার্স্ট রুয়েটে, তখন হল বলতো যে 6টার মধ্যে বন্ধ করে দিবে, 6টার দিকে গেট বন্ধ, তারপর আর বেরোতে পারবে না। এই ভেবে আমি হলে উঠি নাই, কারণ আমার হচ্ছে একটু রাত করেই ঘুরতে ভালো লাগে। আর বাইরে থেকেও যে আমি খুব একটা সুবিধা পাইছি তা না, কারণ রাজশাহী লোকাল মানুষ যেগুলো বাড়িওয়ালা খুব একটা মানে হেল্পফুল না। একটু যদি 10টার থেকে আমার 10টা 5 বাজে, তাইলে আমার অনেক কথা শোনা লাগছে বাসায় ঢোকার টাইমে। এই যে আমি এই 4 বছর থাকছি, তাও তার কাছ থেকে আমি ভালো বিহেভিয়ার পাইনি এই টাইমটা নিয়ে। একদম লাস্ট দিনও আমি যখন 10টা 15-তে ঢুকছে, আমাকে এক গাদা কথা শুনাইছে। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আর আরেকটা হচ্ছে হলে না থাকার কারণ ছিল ওয়াশরুম। আমার মনে হয়েছে যে আমি এরকম অনেকজন একটা ওয়াশরুম ইউজ করে, এটা আমি ইউজ করতে পারবো না। আমি হচ্ছে একটা ফ্ল্যাটে থাকতাম যেখানে কিনা 2টা রুম, আমরা 2জন মেয়ে ছিলাম, আমি আর অনন্যা, আমরা 2জন মিলেই থাকতাম। সো ওয়াশরুমের এই সমস্যাটা ছিল না। আর বাসায় থাকার আরেকটা সুবিধা হচ্ছে ফ্রিজ ইউজ করা যায়। হলে থাকলে ফ্রিজ ইউজ করা যায় না, রান্না করা যায় না। হলে নাকি সিলিন্ডার চুলা এগুলো অ্যালাউ করে না। আমার একটু মাঝে মাঝে রান্না করে খাইতে মন চায়, এটা হচ্ছে একটা রিজন। এই জন্যই হচ্ছে আমার মনে হয় যে যারা হলে থাকতে চায় তাদের হয়তো লাইফটা অন্যরকম। কারণ আমি যে কোনো প্রোগ্রামে আমি কখনোই বাসায় আসিনি। হলে যে কোনো প্রোগ্রামে সবগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করছি এবং সবগুলো প্রোগ্রামে রাত পর্যন্ত আমি মানে পরের দিন বাসায় আসছি। ওই কয়টা দিন আমার মনে হচ্ছে অনেক মজা লাগে, সবাই একসাথে থাকে, এক রুমে বসে গল্প আড্ডা উনো খেলা, এগুলো একটা আলাদা রকমের মজা। তো হল লাইফও অনেক মজার, কিন্তু আমার যেহেতু ওই লাইফটার মধ্যে অনেক সমস্যা ছিল, এই জন্য আমি মানে পুরোটা টাইম বাসায় ছিলাম। আপু আরেকটু অ্যাড করতে চাই, আপু আমি যতটুকু জানি আপু সিয়া ছিলেন। হ্যাঁ, সিয়া ছিলেন। তো আপুর এই যে এক্সপিরিয়েন্স, কারণ আমি সিয়া ছিলাম 2 বছর, তো আমি জানি যে কি পরিমাণ প্যারার মাঝকে যাইতে হয়। ঠিক আছে, তো ওই এক্সপিরিয়েন্সটা একটু ছোট করে যদি শেয়ার করতেন। সিয়ার থাকা অবস্থায় প্রথম যে প্যারাগুলো লাগছে, আমার প্যারা লাগছে যে আমাকে কাজ দিত না। অ্যাজ আ ফিমেল সিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে কাজ দিত না এবং আমি কাজ করতে আগ্রহী ছিলাম, এটা হচ্ছে একটা সমস্যা ছিল। এবং এমন হয়েছে যে আমি এই সিআরশিপে কাজ করব দেখে আমি কোনো ক্লাবিং করি নাই শেষ পর্যন্ত। আমি অনলাইনে ছিলাম, চলে আসছি। ডেডিকেশন আমি চলে আসছি কারণ আমার মনে হচ্ছে যে স্যারদের সাথে কাজ করে আমার হয়তো বেশি ভালো হবে। আর আরেকটা সমস্যা যেটা লাস্ট টাইমে এসে হয়েছে, যে আমি অনেক মানে স্পষ্টবাদী ছিলাম, আমি একদম মনের কথা বলে দিতাম। এটা আমাকে এটা ডিপার্টমেন্টের আমাকে সাপ বানায় দেওয়া হয়েছে, সবাই ভালো আমি খারাপ, আমি পরীক্ষা পিছাবো না এজন্য আমি খারাপ, আমি স্যারদের কথা শুনি এজন্য আমি স্যারদের চামচা, এরকম অনেক কথা শুনছি। এবং পরবর্তীতে লাস্টে এসে মনে হয়েছে যে স্যারদের চামচামি করাটা বা স্যারদের কথা শোনাটা আসলে আমার জন্য খুব একটা লাভজনক হয় নাই খুব একটা লাভজনক। কিন্তু ওটা হচ্ছে আমার স্কুল লাইফ বা কলেজ লাইফের বৈশিষ্ট্য ছিল যে স্যারদের সম্মান করতে হবে, স্যারদের কথা শুনে চলতে হবে। বাট এখানকার টিচাররা যে ওই রকম টিচার না, এটা তো অ্যাকচুয়ালি তখন বোঝা যায় নাই। যাই হোক, তো এই একটু কি। থ্যাংক ইউ আপু, মনের দুঃখটা হালকা হলো আমারও। এখন একটু চলে যাবো অনুপ ভাইয়ের কাছে। তো অনুপ ভাই একটু হল এক্সপিরিয়েন্স আপনি একটু বলেন ভাই, অ্যাড করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমিও তো লোকাল, আমি হচ্ছে রাজশাহীতে, আমার বাসা আছে রাজশাহীতে, বাসাতেই থাকি। কিন্তু আমার ফার্স্ট ইয়ার থেকেই একটা ইচ্ছা ছিল যে আমিও হল লাইফ এক্সপিরিয়েন্স করব। এই জন্য মাঝে মাঝে হলে চলে যাইতাম। প্রথমে তো বড় ভাইদের ডাকে যাইতাম, ভাইদের রুমে কাটাইতাম, সময় কাটাতাম। কখনো হয়েছে যে সারা রাতও থাকছি। আবার একটা সময় আসছে যে ভাইদের ডাক না, এখন আমি সিনিয়র হয়ে গেছি, আমি নিজেই যাইতাম। এই যে যেমন লাস্ট বিগত হচ্ছে মেবি 10-15 দিন ধরে আমাদের ডিফেন্সের আগ থেকে আমি হচ্ছে সেলিম হলে আসি, ওখানে আমার ফ্রেন্ডরা আছে সবাই। তো এক রুমমেটের, ওই যে একটু আগে বললাম অঞ্জনের রুমমেট চলে গেছে, এই জন্য আমি ওই রুমে এখন আপাতত আসি। তো বাসায় আমাকে আর এখন আর খুঁজে পাচ্ছে না কেউ। মাঝে মাঝে মা বাবা ফোন দেয় কোথায় আছি, কীভাবে আসি। বাট আমি এই লাইফটা আর কি এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম সবসময়। এবং আমার মনে হয় যে যত কম সময় থাকি না কেন, যতটুকু সময় থাকছি আমার মনে হয় যে আমি এই টাইমটা কখনোই ভুলবো না। এই যে হল লাইফে পড়াশোনা শুরু করলাম, পড়াশোনা তো করি না অ্যাকচুয়ালি, মানে হল লাইফে যখন থাকি, বাট কোনো একটা কাজ শুরু করলাম, একটু একঘেয়েমি লাগছে, রুম থেকে বের হয়ে গেলাম, পাশের রুমে একটা ফ্রেন্ড, আবার ওই রুম থেকে দেখা গেলো ফ্রেন্ডরা চলে যাচ্ছে, আবার পাশের রুমে গেলাম আরেকটা ফ্রেন্ড, আবার মনে হলো যে সবাই মিলে কোথাও বাইরে যাবো, একটা ডাক দিলাম, মেসেঞ্জারে কল করা লাগে না, চিল্লালাম, সবাই চলে আসলো, একসাথে ঘুরতে গেলাম। কোনো রাত বিরাত কোনো হচ্ছে সমস্যা নাই, ঘুরে ফিরে আবার ব্যাক করলাম। এই জিনিসগুলো আমি সবসময় মিস করবো অ্যাকচুয়ালি হল লাইফের বিষয়ে।
একটা জিনিস যেটা আইপিএর মানুষ জানে, যেটা ওই সময় যারা জিনিসটা অবজার্ভ করছে তারা জানে, সেই জায়গা থেকে বলা জরুরি যে আপনাদের নাইটের টুর্নামেন্ট হয়েছিল ভাই। অ্যান্ড হ্যাঁ, আইপিএল নাইটের টুর্নামেন্টের পরে কোনো একটা খেলার পরে মানুষ তো হচ্ছে আসলে জিতলে বিভিন্ন ধরনের হচ্ছে সেলিব্রেশন করে। আর্জেন্টিনার এক্সাম্পল আসছিল আপনার কাছে, তো আপনি মাটিতে গড়াগড়ি দিয়ে একটা ড্যান্স দিছিলেন। সো মানে এই মানে ওই সময় আপনার মাথায় আসলে কি চলতেছিল, এবং এইটার পরবর্তীতে আজকের এই প্রশ্ন থেকে শুরু করে এর মাঝখানের সময়কালীন আপনি আর কি কি রিভিউ পাইছেন একটু বলেন। অ্যাকচুয়ালি কোশ্চিনের অ্যান্সার দেওয়ার আগে ওই যে উপাসের ধারণা আরিফকে বলতে চাই যে আজকে রাতে সেলিম হলে দেখা করিস বাসায় যাওয়ার আগে। আচ্ছা, আর বিষয়টা ছিল যে তখন আমাদের টিম ছিল, যদিও আমি খেলাধুলো খুব একটা বেশি পারি না, কিন্তু ডিপার্টমেন্ট আসার পর থেকে আমি খেলাধুলাতে কানেক্টেড থাকার চেষ্টা করছি। তো ওটা ছিল হচ্ছে আইপিএল, ইন্ডাস্ট্রিয়াল প্রিমিয়ার লিগ। আমরা টিম কিনছিলাম, আমাদের টিমের নাম ছিল মলম পার্টি। তো সবাইকে স্লেজিং করতাম যে হ্যাঁ, বিখ্যাত নাম সেলিম হলেও মনে হয় নামটা আরেকটা টিম হয়েছিল আমাদের মলম পার্টি 2.0 আমরা খেলছি, কিন্তু ওটাতে ফ্লপ হয়েছিলাম। বাট ওই আইপিএলটাতে হচ্ছে মানে 1/7 সিরিজে বিদায়ের সময় যে আইপিএলটা হয়েছে ওটাতে আমাদের টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল আর কি। তো তখন আসলে কি মাথায় ছিল জানি না, কোনো কারণে কোনোভাবে মাটিতে হয়তো শুয়ে গেছিলাম। তারপরে আমার কী হয়েছে আমার বাকি টোকার মনে নাই, পাশ থেকে জুনিয়ররা হাত পা ধরে আমাকে চাঙ্গে তুলছে না কি করছে, আমার আসলে বাকি কাহিনিটুকু আর মনে নাই। তবে মনে আছে এটুকুই যে হচ্ছে এক্সপিরিয়েন্সটা অনেক মজার ছিল। যতই হাসাহাসি হোক, যতই রিভিউ পাই, এক্সপিরিয়েন্সটা মজার ছিল এবং সারা জীবন মনে রাখবো আর কি। সৌমিক ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে আপনার রুয়েট লাইফে এমন কোন ঘটনা যেটা আপনার সাথে সবসময় থেকে যাবে, আপনি কখনো ভুলতে চান না, এমন একটা কোনো ঘটনা? রুয়েট লাইফের কোনো ঘটনাই আসলে কখনো ভুলতে চাই না। তবে হচ্ছে আমার মেমোরিতে সব ঘটনা থাকে না, মোস্টলি আমি জিনিসপত্র ভুলে যাই। অনেক সময় আছে যে রান্নাঘরে একটা প্লেট রাখছি, ওইটা পরে রুমে এসে খুঁজতে চাইছে প্লেট আমি কোথায় রাখছি। তো আমার একটু এগুলা আছে যে কখনো কখনো ভুলে যাই। বাট রুয়েট লাইফের একটা ঘটনা যেটা আমি কখনোই ভুলতে চাই না, সেটা হচ্ছে যে 2020 সালের যে ব্যাপারটা ছিল আর কি। 2020 সালে যখন হচ্ছে আমরা অনলাইনে ক্লাস করতেছিলাম একটা সময়, তো বেশিরভাগ আমার বন্ধু বান্ধবী প্রায় 12-14 মাস মতন বাসায় কাটাইছে। আমি বাসায় কাটাইছিলাম হচ্ছে 8 মাস মতন। 8 মাস মতন বাসায় কাটানোর পরে আমি রাজশাহীতে ফেরত চলে আসছিলাম, রুয়েটে ব্যাক আসছিলাম। এবং রুয়েটে ব্যাক আসার পরে কেন ব্যাক আসছিলাম সেটা কারণটা বলবো না, তবে রুয়েটে ব্যাক চলে আসছিলাম কোনো একটা কারণে, রুয়েটের বাইরেই থাকছিলাম। তো রুয়েটে এসে দেখি যে তখন রমজান মাস ছিল তখন। তো আমাদের রুয়েটে আমাদের হলগুলাতে প্রত্যেক দিন অনেক রান্না হইতো সন্ধ্যাবেলায়, আর এই রান্নাগুলা করে তারপরে ইফতার বানানো হইতো। ইফতার বানায় তারপরে এটা ইফতার টাইমে আমরা বিতরণ করতাম। তো ওই সময় রুয়েট ক্যাম্পাসে ছাত্রছাত্রী অনেক কম ছিল, ছাত্রী তো নাই, ছাত্ররাও অনেক কম ছিল। তো আমি ওই ছাত্রদের মধ্যে একজন যারা ওই সময় ভলেন্টিয়ার ছিলাম, নিজে বাজার করা, তারপরে হলে রান্না করানো, সেগুলোর প্যাকেজিং করা, সেগুলোর মেনটেন করা। এবং ফাইনালি কিছু জুনিয়র ছিল, 19-এরই জুনিয়র ছিল, আবারও 19 চলে আসছে। 19-এর আর জুনিয়র ছিল না অ্যাকচুয়ালি, ব্যাচ কী করবো, 19-এর কিছু জুনিয়র ছিল, ওদের দিয়ে কাজ করায়। তারপরে ওইগুলা হচ্ছে একটা জায়গায় জড়ো করা, তারপরে হচ্ছে স্যাররা আসতেন, কর্মকর্তারা ছিলেন, অনেক ভাইরা, সিনিয়র ভাইরা কর্মকর্তারা আছেন, তারা আসতেন, এসে তারপরে জিনিসগুলো দেওয়া হতো। এবং মানুষের তখন এতটাই খারাপ অবস্থা যে আমরা হয়তো বা 200 প্যাকেট খাবার বানাইছি বা 250 প্যাকেট খাবার বানাইছি, ওইটা বানাইতে সময় লাগতো বাট দিতে সময় লাগতো মাত্র 30 সেকেন্ড। মাত্র 30 সেকেন্ডের মধ্যে 250 প্যাকেট খাবার নাই হয়ে যাইতো। মানুষের অবস্থা তো খারাপ ছিল। তো ওই সময় যে হিউম্যানিটেরিয়ান কাজগুলো করছি এবং ওইটা আমাকে আমার লাইফে, রুয়েট লাইফে যে পরিমাণ স্যাটিসফ্যাকশন দিছে বা ওইটা চিন্তা করলে আমি যে পরিমাণ শান্তি পাই, এরকম মেমোরি আমি আশা করি যেন সব মানুষেরই রুয়েট লাইফে থাকুক। এবং এইটা আমি কখনো মানে যে ভুলতে চাই না এই মেমোরিটা, যে আমি এমন একটা কাজের মধ্যে ছিলাম। প্রশ্নটার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আলভা ভাই। আচ্ছা, যেহেতু সবচেয়ে লং টাইম হচ্ছে উৎস ভাই হলে ছিল আমাদের এই জায়গার মধ্যে, আর আরেকটা জিনিস মাঝখানে একটু এখনকার বললে অফ টপিক, বাট তারপরে যেটা শেয়ার করতে হয়, এইখানে আমরা ম্যাক্সিমাম দেখলাম সিআর পাপি, কারণ আমি নিজে ছিলাম, সুমাইয়া ছিল, তারপরে হচ্ছে অর্ণব ভাই ছিলাম যদি ভুল না করি, আপু ছিল, উৎস ভাই সিআর ছিলেন। আচ্ছা, উনি অল্পের জন্য ওনারা পাপ থেকে বেঁচে গেছেন, যাই হোক। তো যেটার ব্যাপার বলতেছিলাম যে ভাই একটা লম্বা সময় হলে ছিল, এবং রাইট অ্যাট দিস মোমেন্ট আমরা এই শোটা যখন করতেছি, এটা এই কারণে বলা জরুরি, এখন কিন্তু আসলে আম কাঁঠালের সিজন চলতেছে।
সো একটু উৎস ভাইয়ের কাছে এটা জানতে চাবো যে মানে আপনার কাছে এরকম ফল পাড়া বা হচ্ছে আম লিচু পাড়া ক্যাম্পাসের মধ্যে বড় রকম একটা ডিলেমা হয়, হয়তো বা ফল লিজ দিয়ে দেওয়া হয় বা এরকম একটা প্রবলেম হয়, স্টিল পোলাপাইন খুব খারাপ, সবাই আম পারতে যায়, সবাই লিচু পারতে যায়, তো এইখানে আপনার এক্সপিরিয়েন্সটা আসলে কিরকম? ভাই এদিকে খারাপই কিছু না, এটা আমাদেরই হক, ঠিক আছে, এটা আমাদের হক। হ্যাঁ আহ, হ্যাঁ আসলে রুয়েটের আমগুলো আমাদেরই আম, কিন্তু তারপর হচ্ছে কিছু ব্যারিয়ার থাকে, কিছু পাহারাদার দাঁড়ায় থাকে নিচে, যাদের সাথে ডিল করে আমটা আনতে হয়। তো ওই ডিলিংসটা আসলে সবাই চায় না করতে। তো তারপর হচ্ছে মানে আমার জাস্ট এটা মনে হতো যে ক্যাম্পাসের 1-2টা আম খাওয়া যায়, মানে জাস্ট এক্সপিরিয়েন্স থেকে, মানে এটা জায়েজ। তো আমার এখনও মনে পড়ে যে গত বছর তো কি হয়েছে যে আমরা দুপুরবেলা মনে হয়েছে যে ত্রিপলি বিল্ডিংয়ের সামনে একটা ফজলি আম আছে, যে আমটা মোটামুটি মিষ্টি কাঁচা অবস্থায়। তো আমার ওটা খাওয়ার ইচ্ছা হয়েছিল, যে একটা, তো আমি আর আমার ফ্রেন্ড সামি মেকানিক্যাল ওয়ান, এটা আমরা গেছি। তো আমরা হচ্ছে জাস্ট একটা আম নিব, এই সময় হচ্ছে যে দারোয়ান সে বলছে এসে যে প্লিজ এটা নেবেন না, মানে প্লিজ বলে নাই, প্লিজ বললেও হয়তো, মানে সে এমনভাবে বলছে আমাদের খারাপ লাগছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আম এখন একটা নিব না, আর যতগুলো আছে সবগুলাই নিব। তো দেন হচ্ছে হল থেকে সব ছেলেবেলে চলে আসলো যে আম নেওয়ার জন্য। তো দেখা গেছে যে আমরা পরে নিজেরাই দয়া হয়েছে, লোকটা এসে সরি টরি বলছে যে আমাদের সাথে সে খারাপ বিহেভ করে ফেলছে। তো আমরা পরে একটি আম নিয়েই চলে আসছি, ওটা খাইছি, দেন দেখছি এটা অনেক মিষ্টি ছিল। তো এটা একটা সুখকর মানে অনেক বেশি সুখকর মোমেন্ট ছিল, কারণ ওই আমটার টেস্ট অনেক মিষ্টি ছিল, যে কাঁচা অবস্থায় অ্যাকচুয়ালি এত মানে মিষ্টি আম পাওয়া যায় না। অনেক ছেলে পেলে গিয়ে ওই আম খাবে। তো আমি তারপরে বলবো যে একটু কম করে খাইতে, কারণ লিজ দেওয়া থাকলে যারা লিজ নেয় তাদের ক্ষতি হয়, এটুকুই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমের সাথে আমি একটু ছোট করে অ্যাড করব, সেটা হচ্ছে ওই ট্রিপলির সাইডের আর একটা ঘটনা এরকম ছিল যে ট্রিপলির সাইডে আমরা কোনো একটা সন্ধ্যাবেলায় আম কুড়াইতে গেছিলাম। এখন আমার বন্ধু যেটা বললো সেটা হচ্ছে দারোয়ানকে বলছে, খারাপভাবেই বলছে যে আপনি হচ্ছে আম নিয়েন না। কিভাবে বলছে সেটা আমার বন্ধু ভালো জানে। ঘটনাটা হইতেছে আমার সাথে হয়েছে পুরোটা উল্টা। আমি আম পাড়তে গেছি, যে সমস্ত আম গাছের লিজ থাকে ওইগুলোতে কভার করা থাকে, ঠিক আছে। ট্রিপলির ওইদিকে মেবি 2টা বা 3টা গার্ডের শেড আছে 2টা বা 3টা। এখন আমার বন্ধু বলতেছে যে ওরা মানা করছে। আমি গেছিলাম রাতের টাইমে, আমার গার্ড দেখাই দিছে, হ্যাঁ ভাই ওই 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 গাছে আম আছে, ওই গাছে আম আছে এনে। আর আমার হচ্ছে অতটা মিষ্টি আম পছন্দ না, আমি কাঁচা আমের ভক্ত। এখন কাঁচা আমি পারছিলাম, আমার মনে আছে প্রায় 7 কেজি আম নামাইছিলাম কাঁচা আম, কম করে হইলেও 2টা পলিথিনের প্যাকেট ছিল, 7 কেজি বা 5.5-6 কেজি আম নামাইছিলাম। নামায়া এখন প্রবলেম হইতেছে, ওই গার্ডই পরে বলতেছে আপনারা যাবেন কোন দিক দিয়া? মেন গেট দিয়ে বেরোবো, বাসা আমার কাছে পড়ে মেন গেট দিয়া। ভাই মেন গেট দিয়ে বেরোবো, তখন আবার এত রাত হয়ে গেছে যে তোমার ওই যে পিছনের যে গেটটা ওটা বন্ধ করে দিছে। মেন গেট দিয়ে বেরোবো, মেন গেটে আরো 2 গার্ড মামা বসে রয়েছে, ওনারা কট দিবে। এখন কি দেখলাম, রুয়েটের কর্মচারীরা আসলে অনেক হেল্পফুল, আমরা অকারণে তাদের গালাগালি করি বিভিন্ন সময়। একজন ছিলেন, আমি তার নাম বলবো না, উনি কোনো একজন ল্যাবের কোনো একজন মানুষ, কোনো একটা কুখ্যাত ল্যাবের কোনো একজন মানুষ, যে ল্যাবটা সবারই করা লাগে। ওই মানুষটা বাইকে করে সামহাও ওই রাস্তা দিয়ে, তখন ট্রিপলি মেজারমেন্ট ল্যাব ওয়েস্ট নামে কিছু একটা বিল্ডিং ছিল, এখন সবগুলো ধ্বংসপ্রাপ্ত। উনি ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসতেছিলেন। উনি আমার খুব ভালোভাবে চিনেন, কোনো একটা কারণে উনি আমার অনেক পছন্দ করেন, ল্যাবেও অনেক মানে আমার ফেভার করে দিয়েছেন বিভিন্ন সময়। উনি বাইক নিয়ে আসতেন, ডায়াংয়ের একটা বাইক চালাইতেন, পিচ্ছি একটা বাইক নিয়ে দেখছেন আমার হাতে এই অবস্থা। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর হাতে একটা ব্যাগ, আমার হাতে একটা ব্যাগ। আম পারছো না, বেরোইতে পারতেছো না, বাইকে উঠো। উনি বাইকে তুলছে না, একবার আমারে তুলছেন, ঘুরে এসে আবার আমার ফ্রেন্ডরা তুলছেন, আবারও বাইর করছেন, 2 জনের বাইর করছেন, এবং গার্ডরা আমরা কেউ কিছু বলেন নাই। তারপরে আমরা বাসায় গেছি, আম কাটছি, দাঁত টোকে ব্যথা হয়ে গেছে টক আম খাইতে। তারপরও আম মোটামুটি মিনিমাম 2 কেজি শেষ করছিলাম আই গেস। তো এইটা হলো আমার একটা এক্সপিরিয়েন্স আর কি আম সম্পর্কিত। আচ্ছা, সো আমরা একদম শোর শেষ দিকে চলে আসছি। আমরা চেষ্টা করেছিলাম যে আসলে ক্যাম্পাসে যতটুকু হর্ষ হোক বিষাদ হোক, সেই মানে যেই গল্পগুলো ছিল ভাইদের আপুদের, যে গল্পগুলো ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। যেহেতু রেডিও রুট থেকে আমরা শোটা করেছি, আমরা সবসময় চেষ্টা করি যে ক্যাম্পাসের মানুষগুলোর সাথে ওভারঅল বাইরেও যারা আছেন সবাইকে একটা কানেক্টিভিটি তৈরি করার, বা জায়গাগুলো যেন রিলেট করতে পারেন। সো যেহেতু শোর শেষ দিকে চলে এসেছি, তো অর্ণব ভাইয়ের কাছে একটু সার্কুলেট করে আমরা সবার কাছেই যাব যে আসলে শোতে এসে কেমন লেগেছে, যদি একটু বলতেন অর্ণব ভাই। ফার্স্ট অফ অল রেডিও রুটকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা জায়গাতে সুযোগ দেওয়ার জন্য।
নিজেকে একটা গেস্ট গেস্ট টাইপ ফিল হচ্ছিল যে টক শোতে এতদিন দেখে আসছি যে টক শো হয়, এখন মনে হচ্ছে যে আমি একটা টক শোর গেস্ট। তো মেমোরি তো অনেক অনেক বেশি ছিল, কারণ আসলে ক্যাম্পাস লাইফে এত সময় কাটিয়ে আসছি যে এটা আসলে একদিনে বা একটা শোতে আসলে ব্যক্ত করা সম্ভব না। যেমন ফার্স্টে পরিচয় পর্ব থেকে শুরু করে ক্লাবিংয়ে ঢুকা থেকে শুরু করে ক্লাবিংয়ের বিভিন্ন প্রোগ্রাম আমাদের হচ্ছে, আমরা আইপি ডে 2টা পাইছি, নাইট পাইছি অনেকগুলা, ICMIME করছি আমরা, যেটা একটু আগে বললাম। তাছাড়া হচ্ছে হল লাইফ বা পরীক্ষার কাহিনী, বোর্ড ভাইভা, সরি স্যার, হবে কি হবে না, এইসবের মধ্যে দিয়ে এত সময় আসলে আমরা পার করছি যে এই সময় এই কথাগুলো বলতে ভালো লাগে যে আজকে আমরা যে বসে আছি, আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, অনেকক্ষণ ধরে গল্প করছি, বিভিন্ন মানুষের গল্প শুনছি, কিন্তু শুনতে কিন্তু একটা খারাপ লাগছে না, কারণ সব কিছুই আমরা রিলেট করতে পারছি। তো এই সুযোগটা দেওয়ার জন্য রেডিও রুয়েটকে অনেক বেশি ধন্যবাদ। আমি চাইবো যে সামনে আগামীতে যারা আসবে রেডিও রুয়েটে বা এই প্রোগ্রামটা আগামীতে যখন হবে আরও ফাস্টলি জিনিসটা করা হোক এবং আরও মানুষকে ইনভাইট করে তাদের মতামত শোনা হোক। আমার মনে হয় আরও জিনিসটা ভালো হবে, এবং আজকের প্রোগ্রামটার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আমার আজকে অনেক ভালো লাগতেছে, কারণ একসময় ভাবলামই আজকে সকালে আমি পিপিসি পাইছি, মানে পাইছিলাম আগে কিন্তু তুললাম সকালে, তখনই মনে হচ্ছিল যে সব শেষ। কিন্তু তারপরে এই যে বিকালে আবার আসা হলো প্রোগ্রামে, সবার সাথে কথা বলতে বলতে ফার্স্ট ইয়ারের অনেক কিছুই মনে পড়লো, যেগুলো হয়তো ভুলে গেছিলাম, মানুষের কথা শুনে আবার মনে পড়লো যে হ্যাঁ এরকম তো হয়েছিল। তো সব মিলে বলবো যে রেডিও রুয়েটকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। তো আমার অনেক ভালো লাগছে। রেডিও রুয়েটকার কি বলবো, আমি একসময় রেডিও রুয়েটের মেম্বার ছিলাম, তো হয়তো 19 ব্যাচে আমাকে ভালো মতোই চিনে। আর রেডিও রুয়েটে অনেক মেমোরি আছে আমার, আর রেডিও রুয়েটকে সবসময় আমি মানে হৃদয়ে ধারণ করি, এটা সবাই জানে। আর আজকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমাদেরকে ইনভাইট করার জন্য, বিশেষ করে আমার মানে অ্যাকচুয়ালি এটা ফার্স্ট রেডিও রুয়েটে গেস্ট হিসেবে আসা। একসময় রেডিও রুয়েটে কাজ করছি, সেখান থেকে গেস্ট হিসেবে আসা, এই ফিলিংসটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে আমি অনেক খুশি। থ্যাংক ইউ রেডিও রুয়েট। এতক্ষণ ধরে যা যা শুনলেন এগুলো সবই ওরা জোর করে বলাইছে, আমরা বলতে চাই নাই আসলে, এগুলো মার্কেটিং পলিসি ছিল, স্ট্যান্ড ছিল, রেডিও রুয়েট এমন কিছু না, এটা কাট করে দিও। আচ্ছা যাই হোক, তো বিষয়টা হচ্ছে এরকম যে রেডিও রুয়েটের সাথে এটাই আমার ব্যক্তিগতভাবে প্রথম প্রোগ্রাম অ্যাজ এ গেস্ট বা যে কোনো কিছু হিসেবে। বাট রেডিও রুয়েটের যারা মানুষেরা আছেন, দ্য পিপল অফ রেডিও রুয়েট, এদের সাথে ফ্রম টাইম টু টাইম বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় কাজ করা হয়েছে, দেখা হয়েছে, এবং প্রত্যেকটা মানুষের পোটেনশিয়াল সম্পর্কে আমি খুবই বেশি স্যাটিসফাইড, এবং তারা আরও অনেক দূর আগায় যাবে রেডিও রুয়েট। এবং আজকের এই প্রোগ্রামটা বিশেষ করে যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, এটার জন্য খুবই ভালো লাগতেছে। সারাদিন টায়ার্ড ছিলাম, তারপরও টেনে ধরে নিয়ে আসছে, তারপরেও খুব ভালো লাগতেছে, কোনো অসুবিধা নাই। তো আমি চাই এরকম প্রোগ্রাম আরও হোক, রিয়েলিস্টিক প্রোগ্রামগুলো আরও হোক, আমরা এই আড্ডাগুলোর মাধ্যমে আমাদের যতটুকু রিপ্রেজেন্টেশন করা দরকার সেগুলো যেন করতে পারি। রেডিও রুয়েট আমাদেরকে এটাতে হেল্প করে অনেক বেশি। এটাই আমাদের ক্যাম্পাসের একমাত্র রিপ্রেজেন্টেটিভ প্ল্যাটফর্ম, যেটা মানে যেহেতু আমাদের ক্যাম্পাসে কোনো ওইভাবে গণমাধ্যমের কোনো ক্লাব বা মিডিয়া নাই, সো রেডিও রুয়েটই শুধুমাত্র প্রচার করে জিনিসগুলোকে যেভাবে দ্য থিংস অ্যাকচুয়ালি আর। সো থ্যাংকস টু রেডিও রুয়েট ফর অর্গানাইজিং দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইকে আমি এখন একটু না ছাড়ি, আরেকটু আমার একটু কোশ্চেন আছে। এটা হলো ভাই, রুয়েট সম্পর্কে আপনার কোনো মানে উইশ যে আপনি ইন ফিউচার রুয়েটকে কিভাবে দেখতে চান, কিছু রুয়েটের কিছু প্রবলেমস সেগুলো সলভ কিভাবে করা যায়, এই সম্পর্কে যদি একটু বলতেন, আপনার কাছেও আপুর কাছেও, যেহেতু আপু মেয়েদের প্রবলেমগুলো বলতে পারবে, তো এই জন্য একটু ভাই যদি একটু অ্যাড করতেন। আসলে ওইভাবে প্রবলেম বলতে গেলে শুরু বা শেষ করা যাবে না। তো আমি ব্যক্তিগতভাবে আমার ডিপার্টমেন্ট থেকে বলবো যে আমার ডিপার্টমেন্ট থেকে আমার একটা খুব গুরুত্বপূর্ণ লার্নিং হচ্ছে কমপ্লেইন না করা। সো টিচাররা অলওয়েজই বলেন আমাদের ডিপার্টমেন্টে যে কমপ্লেইন করবা না, সলিউশন খুঁজবা, সলিউশন খুঁজে কাছে নিয়ে আসবা, ফিজিবিলিটি আমরা টেস্ট করব, দেন যদি ইমপ্লিমেন্ট করা পসিবল হয় ইমপ্লিমেন্ট করব। আলটিমেটলি রুয়েট একটা অনেক বড় একটা যন্ত্র, যেটার অনেকগুলো অংশ আছে, এবং সবগুলা যদি সাইমultaneously ভালোভাবে কাজ করে তখনই রুয়েট চলে। যে কোনো একটা সেকশন অফ হয়ে গেলে রুয়েট আসলে চলবে না। আমরা আসলে অনেক সময় এটা স্কিপ করে যাই যে রুয়েটটা আসলে কত বড়, এবং রুয়েট চলতে গেলে কত রকমের ইউনিটগুলোকে একসাথে কাজ করতে হয় সম্প্রীতির সাথে, অনেক ক্ষেত্রে দেরি হয়। তো সমস্যার কথা বলতে গেলে অনেক রকম সমস্যার কথাই বলা যায়, বাট প্রাইমারিলি যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে ওয়াশরুমের যে সমস্যাগুলো আমাদের, বিশেষ করে হয়তোবা আমার বান্ধবী সাদিয়া বলতো লেডিস ওয়াশরুমের যে সমস্যাগুলো আমাদের হচ্ছে বিভিন্ন বিল্ডিংয়ে দেখা যায় শুধুমাত্র একটা ফ্লোরেই হচ্ছে লেডিস ওয়াশরুম আছে, অন্যান্য ফ্লোরে নাই। ক্ষেত্র বিশেষে দেখা যায় আমার ডিপার্টমেন্টে আমি দেখছি আমার বান্ধবীরা ফেস করে লেডিস ওয়াশরুম লেখা আছে, বাট লেডিস ওয়াশরুমের মধ্যে
অনেকেই ঢুকে যায় বিভিন্ন সময়, ফাঁকা আছে ঢুকে গেলাম, পরে আমার হচ্ছে ফ্রেন্ডরা ঢুকতে পারলো না, আমার বান্ধবীরা ঢুকতে পারলো না। তো এটা একটা প্রবলেম, অ্যাজ ওয়েল অ্যাজ বাথরুমের ক্লিনলিনেস, এটাও একটা প্রবলেম, হাইজিনের প্রবলেম আর কি আমাদের। তারপরে হচ্ছে মেয়েদের নামাজ পড়ার স্থান, এইটার হচ্ছে ঝামেলা আছে আর কি, অ্যাকচুয়ালি কোথাওই নেই। ইনফ্যাক্ট ইফ আই এম নট রং মেবি সেন্ট্রাল মস্কেও নাই মেয়েদের নামাজ পড়ার জায়গা। শুধুমাত্র খুব সম্ভবত দেশরত্ন শেখ হাসিনা হলে মেয়েদের নামাজ পড়ার জায়গা আছে, ইফ আই এম নট রং। সো সিএসসি বিল্ডিংও মেবি ডেজিগনেটেড ভাবে কি আছে? আচ্ছা আচ্ছা। সো আমাদের যেন সমস্ত বিল্ডিংয়েই বন্দোবস্তটা থাকে আর কি মেয়েদের জন্য, ওয়াশরুমের সব ফ্লোরেই, আর মেয়েদের নামাজ পড়ার স্থান মোটামুটি সব বিল্ডিংয়ে অল টাইম যেন ওপেন থাকে। আর যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেটা একটা টিচার স্টুডেন্ট সেন্টার টিএসসি থাকা দরকার, বা অ্যাটলিস্ট এমন একটা অবকাঠামো যেখানে হচ্ছে ক্লাবগুলার, আমাদের ক্যাম্পাসে যেগুলো রেজিস্টার্ড ক্লাব এবং অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যেন সেপারেট রুম থাকে, যেন সেপারেট মানে অফিসিয়াল কাজগুলো যেন সেইখানে অবকাঠামোগতভাবে করা যায়। সব ক্লাবগুলো যেন একটা জায়গায় বসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কমন স্পেস যেখানে সিনিয়ররা এসে বসতে পারে, আমরা আমাদের সিনিয়রদেরকে বসাইতে পারি, চা আড্ডা দিতে পারি, এবং হচ্ছে স্ন্যাক্স কর্নার সহ আরও অনেক কিছুই ক্যাম্পাসে দরকার ফ্রম টাইম টু টাইম। এবং আমি আরেকটা জিনিস অ্যাড করবো যেটা হয়তো আমার ফ্রেন্ড বলতো, সেটা হচ্ছে বেশিরভাগ ক্যাম্পাসে একটা কেন্দ্রীয় মন্দির আছে, যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের জন্য একটা কেন্দ্রীয় মন্দির দরকার। হ্যাঁ, আমাদেরকে জায়গা বরাদ্দ করা হয়েছে গেস্ট হাউসের আশেপাশে, বাট সেইখানে খুব দ্রুতই একটা ভালো অবকাঠামো আমাদের হচ্ছে কেন্দ্রীয় মন্দিরের জন্য, এটাও খুবই দরকার। এছাড়াও আরও অনেক রকমের সমস্যাই আছে, ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমাদের অনেক ভোগান্তি হয়, সেইগুলা কমানোর ক্ষেত্রে মাননীয় ভিসি স্যার অনেক চেষ্টা করতেছেন। আশা করি সেইগুলার জন্যে কাজ আরও জোরদার হবে এবং দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হবে। সো আমি এবার পাস করব, আমার ফ্রেন্ডরা আরও কিছু বলবে আর কি। যে সমস্যার কথাটা বলা হইলো যে নামাজের সমস্যা, ফার্স্ট অফ অল নামাজের জায়গা তো নাই, যেটা আমি আমার ডিপার্টমেন্টে যেটা ফেস করছি বলতে চাই। 4-1 আর 3-1 এর শিডিউলটা অনেক থাকে, বিজি থাকে। ওই টাইমে দেখা যায় যে 1:30টার দিকে ক্লাস শেষ হয়, তারপর সিটি, তারপর 2:30টা থেকে ল্যাব। এই মাঝের এই টাইমটাতে লাঞ্চ ব্রেকও থাকে, প্লাস নামাজও পড়তে হয়। তো দেখা যায় যে নামাজ তো অনেক সময় হয়নি মেয়েদের, ছেলেরা তো তাও নামাজ পড়তে পারছে, নামাজ তো কাজা হয়েছেই। আরেকটা কথা যে নামাজের স্থান নেই সেটা সবাই জানে, ক্লাসের টিচার জানে, স্টুডেন্ট জানে, সবাই জানে। তারপরও সবাই কি করে, বারে বারে যে নামাজ পড়ে। মানে ওনাদের উচিত যে একটা নির্দিষ্ট টাইম মেয়েদের জন্য অন্তত আলাদা করে দেওয়া, যেহেতু মেয়েরা ছেলেদের সাথে নামাজ পড়তে পারবে না, এই কনসিডারেশনটা বা এই বিবেকটুকু কখনো তাদের হয়নি। জিনিসটা খুব খারাপ লাগে যে এত এডুকেটেড একটা পার্সনদের কাছ থেকে এই জিনিসটা আমি এক্সপেক্ট করছিলাম যে হবে। আমি অনেক সময় গেছি, অনেক টাইম ছিল আমি নামাজ রুমের বাইরে দাঁড়াইছিলাম এই আশায় যে হয়তো আমাকে দেখে কেউ বেরোবে, কিন্তু না, সেটা কেউ করে নাই। নামাজ পড়ছে, একটার পর একজন ঢুকছে, কেউ এটা ভাবে না একটা মেয়ে দাঁড়ায় আছে, তাও একজনের পর একজন করে ছেলে মানুষ ঢুকছে, নামাজ পড়ছে, কেউ কেউ বসে কোরআন শরীফ পড়া শুরু করে দিছে, অ্যাজ ইফ আমার নামাজের কোনো মূল্য নাই। তারপর এটা একটা, কোথাও তো নামাজের ব্যবস্থা নেই। তারপর পানির ব্যবস্থাটাও আছে, খাওয়ার পানির ব্যবস্থাটা রয়েটা খুবই কম। দেখা যায় যে এই ক্যাফে তো মনে হয় রিসেন্টলি খুব মানে পানির ব্যবস্থা করছে, তাও খুব একটা ভালো পানির যে ব্যবস্থা করছে তা না। দেখা যায় যে অনেক টাইমে ক্যাফেতে আসলে ভালো পানি পাওয়া যায় না। তারপর ডিপার্টমেন্টও আমার ডিপার্টমেন্টে রিসেন্টলি পানির ব্যবস্থা করছে, এতদিন পানির ব্যবস্থা ছিল না। পুরো ডিপার্টমেন্ট জুড়ে খালি একটা মেয়েদের ওয়াশরুম, যেখানে 180টা স্টুডেন্ট, তার মধ্যে অনেক মেয়ে, কিন্তু কোনো ওয়াশরুম নাই, একটাই ওয়াশরুম। ওয়াশরুম তো একটা হইতেই পারে, কিন্তু ওয়াশরুমে কমোড আছে একটা, কমোড একটা। নামাজ যে পড়বে মেয়েরা, অজুর জায়গা নাই মেয়েদের। কারণ শুধু নামাজের জায়গা দিলেই হবে না, মেয়েদের অজু করার জন্য স্পেসটা পার্সোনাল হইতে হয়। সো মেয়েদের অজুর জায়গা দিতে হবে। এই যে আমাদের ডিপার্টমেন্টে যেরকম এতগুলো মেয়ের জন্য শুধুমাত্র একটা কমোডের ব্যবস্থা করা, এটা অবশ্যই মানে চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস যেটা, যে 10:30টার দিকে আমাদের একটা ব্রেক দেওয়া হয়, দেখা যায় যে আমাদের 8টা থেকে ক্লাস হয় এবং সবাই কিন্তু সকালে ব্রেকফাস্ট করে আসতে পারি না। তো আমরা আশায় থাকি যে 10:30টায় একটু ব্রেকফাস্টটা করবো, কিন্তু পকেট গেটের খাবারগুলো খুব একটা হেলদি না। তাও ওটা খেয়েও যদি কেউ ক্লাস করতে আসে, দেখা যায় যে 1-2 মিনিট লেট হয়ে যায় এবং কিছু স্যার আছে তারপর ঢুকতে দেয় না। অনেকের এমন আমি মানুষ দেখছি আমার ফ্রেন্ডদের, শুধু একটু খাইতে গেছিলো দেখে ল্যাবের অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে ওদের, যেটা কিনা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে অনেকের, যারা লক খায় বা তাদের জন্য ল্যাবের অ্যাটেন্ডেন্সটা অনেক মেইন করে। তো আমার কথা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে উচিত যে একটু খাবারের ব্যবস্থা রাখা, বা ডিপার্টমেন্টের আশেপাশে খাবারের ব্যবস্থা রাখা, যেটা রুয়েটের নেয় এবং স্যাররাও কখনো কনসিডার করে না যে এই মেয়েটা একটু দেরিতে আসলো, তাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। এগুলোই হচ্ছে আমার কাছে মনে হয়েছে কয়েক বছরে খুব মেইন সমস্যা। এতটুকু।
আচ্ছা, যেহেতু শোয়ের একদম শেষ দিকে চলেছে, সুমাই কি আর কিছু কন্টিনিউ করবে? না, আমারও আপুর সাথে এটুকু অ্যাড করার ছিল যে নামাজ পড়ার যে জায়গাটা, পুরো রুয়েটে একটা কমন রুম নাই মেয়েদের, ঠিক আছে? তো এটা খুবই মানে ইনহিউম্যান একটা ব্যাপার, এতগুলা মেয়ে স্টুডেন্ট রুয়েটে একটা কমন রুম নেই। তো নামাজের বিষয়টাও যেটা হয়, দুই একটা ডিপার্টমেন্টের ছোট একটা দুইটা রুম হয়তো আছে, সেটাও 5টার পরে বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের যেটা হয় যে আমরা বিকালে, যে বৃহস্পতি শুক্রবার ডিপার্টমেন্টগুলো সব বন্ধ থাকে, তো আমি যাব কোথায় নামাজ পড়তে? আমি তো হলে যাব না, আবার আসবো না। এছাড়াও যেটা হয় যে আমাদের নর্মালি অর্গানাইজিং যখন টিমগুলো কাজ করে, সেটা রাত হয়ে যায়, বিকাল হয়ে যায়, তখন আমার আসর নামাজ, মাগরিব নামাজ, সেটা তো আমি করতে পারতেছি না। তো এই যে এই প্রবলেমগুলো, নামাজের জায়গার প্রবলেম, নামাজের যা অজুখানার প্রবলেম, যদি এটা সলিউশন হয় যে আমি হলে গিয়ে আবার আসবো, এটা সম্ভব না। তো আমার মতে এইটা খুব আর্জেন্টলি, এটা একটা মানে ইমার্জেন্সি প্রবলেম, এন্ড আমার মনে হয় এটা আর্জেন্টলি এটা মানে সলভ করা উচিত। আচ্ছা, সো আমরা আসলে অনেক প্রবলেমের কথা বললাম। অ্যাপার্ট ফ্রম দি প্রবলেমস, আমরা কিন্তু আসলে আজকের শোতে চেষ্টা করেছি যে রুয়েট নিয়ে আমাদের যার যে এক্সপিরিয়েন্সগুলো ছিল, অ্যান্ড মোস্ট লাইকলি হচ্ছে ভাইয়াপুরা সবসময় তাদের এক্সপিরিয়েন্সগুলো যেরকম ছিল, কখনো পজিটিভ ছিল কখনো নেগেটিভ ছিল, সেই জায়গাগুলো শেয়ার করার চেষ্টা করেছেন। আমাদের হচ্ছে মাননীয় ভিসি মহোদয় স্যার আছেন, উনি এখন আসলে রুয়েট নিয়ে একটা, আমি বলবো যে একটা গণজোয়ার শুরু হয়েছে। আমার মনে হয় সবাই এই কথা এগ্রি করবেন। সো সেটা কালচারালি হোক, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, প্রত্যেকটা জায়গায়। সো যেই জায়গাগুলো হয়তো ভাইরা পাননি, হয়তো আমরা পাবো, বা সামনে আরও বেটার যারা 2-0 আমাদের সাথে আরেকজন আছে, সো সামনের সিরিজগুলো হয়তো বেটার কিছু পাবে, এরকম একটা প্রত্যাশা আমরা রাখতেই পারি। তো যেহেতু শোয়ের শেষ দিকে চলে এসেছি, সো আশা রাখি যে ভাইরা যারা, আপুরা যারা আমাদের ছেড়ে যাচ্ছেন, এই ছেড়ে যাওয়াটা যেন আসলে মানে রুয়েটের হয়তো একাডেমিক্যালি একটা সিগনেচার, বাট আসলে ওই অ্যালামনাই টার্মটা আমরা যেটা ইউজ করি, ওই জায়গা থেকে হলো যেন সবসময় তারা সবসময় আসা যাওয়ার মধ্যে থাকেন। আর শমীক ভাই বলছিলেন যে সিনিয়ররা আসলে যেন বসতে পারেন, তা আমার কাছে মনে হয় যে বসার জায়গা হোক আর না হোক, ভাইরা যেন সবসময় আসেন ক্যাম্পাসে, আর আসলে আসলে বসার জায়গার অভাব হয় না, যেটা সত্যি কথা। সো সেই জায়গা থেকেই আমরা আশা করি যে ভাইদের সামনের দিনগুলো, আপুদের সামনের দিনগুলো অনেক সুন্দর হবে, এবং আমরা যারা রুয়েটে আছি আমাদেরও সামনে একটা সময় হয়তো এরকম একটা এই চেয়ারে হয়তো আমাদেরও বসতে হবে। তো সেই জায়গা থেকে আমরা আজকের শোটা শেষ করতে যাচ্ছি। আমাদের শো ছিল গল্পে আড্ডায় 18। যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা রাখবো যে হচ্ছে সবাই সবার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন, অ্যান্ড নট অনলি এই জায়গায় রেডিও রুয়েটের শোরা স্টুডেন্টরা দেখে, বাট অলসো আমরা দেখি যে আমাদের বাইরের অনেক অডিয়েন্স থাকে। তো আপনারা কিন্তু আপনাদের ভার্সিটির যে এক্সপিরিয়েন্সগুলো আছে, অলসো অন্যান্য ভার্সিটির যারা এইচএসসি 18 ব্যাচ আছেন, বা যেই ব্যাচগুলো ফেয়ারওয়েল ব্যাচ, তারা কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন। আর রেডিও রুয়েট সবসময় সবার সাথেই ছিল, সঙ্গে থাকবে। রেডিও রুয়েট ক্যাম্পাস এখন অন এয়ার, এই বলে আজকে এখানেই আমরা আমাদের শোয়ের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।